আমার শারদিয়ার স্মৃতির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট স্মৃতি হলো ওই যে বইটা আসার পর আমি প্রথম যেটা করতাম সেটা হলো শারদিয়ার স্পেসিফিক্যালি একটা গন্ধ থাকে। ও ব্রিলিয়ান্ট কথা বললেন, একদম একদম। মানে সেই সময় গোলকিপারের চোখ, এই একটা ফ্রেম, গোলকিপারের চোখ, আবার ওর পা, মানে সিনেমা ক্রিং ক্রিং। তখন আমরা জানতাম বাড়ি থেকে দৌড়ে গিয়ে বাজারে ব্যাগটা নিয়ে ঘরে ঢুকবো। যেদিন বাবা শারদিয়া নিয়ে ফিরতো সেদিন 2-3টে এক্সট্রা থাকতো, টিং 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 হতো। বাবা আর আমাদের যে ছোটাটা যে ও চলে এসছে। এবং ইচ্ছে ছিল, মানে ওরকম কোনো প্ল্যান নেই যে ওর পাড়ায় যাচ্ছে, ওটা একটা বড় পুজো হয় ওখানে। ওখানে গিয়ে ওর হঠাৎ মনে হলো, আমাকে বলছে প্রেমাশিস আমার না ওকে খুব দেখতে ইচ্ছে করছে। এখন একটা প্যান্ডেলে প্যান্ডেলে নতুন জিনিস স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে এখন তো সবই মেনলি ব্লুটুথ কানেক্ট করে, তো গান চলছে চলছে হঠাৎ করে আওয়াজ ফোন রিসিভ করে নিচ্ছে, হ্যালো কোথায় তুই, এই গোটা মাইকে একদম একদম বস কসম চাহিয়ে আশিকি কে লিয়ে টা। ওয়েলকাম টু সোশ্যাল কানেকশন আড্ডার 10ম এপিসোডে। আপনারা বুঝতে পারছেন আজকে আর কিছু বলার দরকার নেই, আজকে সেট আপটাও একটা অদ্ভুত হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে আমাদের সাথে আছে অরিন্দ বোস, অরুণাবতার গ্ল্যামার। একটু আমরা দিয়ে দিয়েছি ওদিকে, আজকে অরুণাবতা সেই জন্য আমার পাশে এসে বসেছে। আর পুজোর আগে এটা হচ্ছে আমাদের লাস্ট মানে পুজোর প্রি পুজো আড্ডা। এটা ওই সেই নিউজ চ্যানেলে হতো যে ঢাক ঢাক বাজতো, হ্যাঁ চারপাশে ওই কদম ফুল টুল লাগাতে পারতি তো, কদম ফুল একটু গাঁদা, আমরা একটু ধুতি পাঞ্জাবি পরে আসতাম। কারণ অরুণাবত কানু হারামজাদা হয়েই গেছে। তো স্টেট ব্যাটে খেলছে কিন্তু আজকে দুজনে ঝড় লেগে দেবো, দেখবো হ্যাঁ কার বেশি ফ্যান ফলোইং, দেখবো কমেন্টে। ভগবান এটা এরা ঠিক করেছে, আমাকে এইসব বলবে, আপনারা কিন্তু এগুলোকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল অরুণাবতার আজকে বসারই প্ল্যান ছিল না। অরুণাবতার প্ল্যান ছিল যে আমরা 3জন মিলে থাকবো, কিন্তু লাস্টে আমরা জোরজার করে নিয়ে এসেছি অরুণাবতাকে, কারণ একটা সোফার জায়গায় ডবল সোফা হ্যাঁ হয়েছে। এবার এই হচ্ছে ব্যাপার। এবার এটাও লোকে জানলো যে আমাদের কাছে শুধু 1 সিটার নেই, 2 সিটারও আছে। ঠিক। সেদিন একটা অপূর্ব জোক শুনলাম, সেটা হলো যে একজন আরেকজনকে যে বাড়িতে সোফা আছে বলছে, হ্যাঁ চলো একটা পডকাস্ট করি। এখন সোফা বিক্রি করতেও নাকি লোক ভয় পাচ্ছে। হ্যাঁ কে যেন সেদিন বললো যে সোফা বিক্রি করতে ফার্নিচারের দোকান লোক ভয় পাচ্ছে পডকাস্টের জন্য। পডকাস্টের জন্য হলো বিক্রি করি না, এরকম কিছু লোক তো আছে। সত্যি কিন্তু এত পডকাস্ট এখন আমি আর গেস্টের মুখ দেখি না, আমি পডকাস্টার কে দেখি। নতুন পডকাস্টাররা নতুন আছে, গেস্ট তো একই ধরো মোটামুটি 50-60 জনই আছে বাংলায়, গেস্ট গুলো চেঞ্জ একটা এমন সময় হয়তো আসতে পারে, বাংলায় আসতে চলেছে, ইনফ্যাক্ট আসতে পারে না, যখন দেখা গেল যে গেস্ট কম পড়িতেছে, মানে গেস্ট অত নেই, অত সেলিব্রিটি পডকাস্টার বেশি হয়, পডকাস্টার বেশি। তখন কি হবে বলতো, একজন পডকাস্টার আরেকজনের ইন্টারভিউ। এটাই হবে, এটাই হচ্ছে এখন। আমাকে বিভিন্ন পডকাস্টে যাচ্ছে, আমি যাচ্ছি না তো। তুই শুরু করেছিস এটা বেসিক্যালি। হ্যাঁ আমি শুরু তো দেখ, শুরুর দায়িত্বটা আমায় নিতেই হবে, এই ক্ষেত্রে নিতে ছাড়বো কেন, শুরুটা আমিই করেছি। কিন্তু পয়েন্টটা হলো যে ওইটাই হবে ফাইনালি, সব পডকাস্টার ডেকে একের পর সঙ্গে কথা বলবে, তারপরে সেলিব্রিটি বানাতে হবে আমাদের আরো। হ্যাঁ তোমাদের কিন্তু একটা দায়িত্ব নেওয়া উচিত, সেলিব্রিটি বানানো, নইলে তো পাবে না, তোমাদের কন্টেন্টই তো শেষ হয়ে যাচ্ছে। ঠিকই, দেখা যাক। সেলিব্রিটি বানাতে চাই এরকম একটা বিজ্ঞাপন। হ্যাঁ সেলিব্রিটি হতে চান, যোগাযোগ করুন। এরকম ভাবে নিজেদের বাস নিজেরা নিয়ে। ওকে, লাস্ট কয়েকদিন আগে আমাদের হয়ে গেল বইটেকের ফ্যান মিট, ফাটিয়ে মজা হলো, অনেকজন এসেছিলেন এবং তাদের সঙ্গে বেশ আড্ডা ফাড্ডা হয়েছে, গল্প গুজব হয়েছে। ফাটিয়ে এটা আমাদের চন্দন সেন আছে না, চন্দনদার হাতেই তো আমাদের নাটকের হাতে করি ইউনিভার্সিটিতে। যদি ফ বলবে জন্য ফ ফ ওষ্ঠ বল বলে একটা গালা গান, ফ বল ফ। হ্যাঁ তো ওই ফ দিয়ে তোমাদের কেমন কি এক্সপিরিয়েন্স একটু বলো প্লিজ, সবার জন্য। বলো। না খুব মজা হয়েছে, অনেকের সাথে আপনাদের সবার সাথে দেখা হলো না, কিন্তু যাদের সাথে দেখা হলো তাদের সাথে বেশ অনেকটা আলাপচারিতা হলো, তারাও আমাদেরকে একটু চিনলেন, আমরা বেশি করে তাদেরকে চিনলাম। একটা ক্লাব বানানো হলো, বৈঠক ক্লাব, যেটাতে আরো মানে বন্ধুত্বটা আরো প্রগাঢ় হবে সবার মধ্যে, যারা যারা পছন্দ করেন তাদের মধ্যে আরো কথোপকথন হবে। তো আপনারাও যদি কেউ ক্লাব মেম্বার হতে চান তো জানাবেন, তো তার বিশেষ কিছু করতে হয় না, তার জন্য বৈঠকটা মন দিয়ে দেখলে পরেই মোটামুটি ক্লাব মেম্বার হওয়া যায়। এসব হলো, বেশ ভালোই কাটলো আমাদের। হ্যাঁ আমারও খুবই মজা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে,
লোকজন এত মানে এত ভালোবাসা যে সামনাসামনি দেখতে পাওয়া আর কমেন্টে দেখতে পাওয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেইটা পেয়ে খুবই খুবই দারুণ লাগলো। এবং এমন কিছু মানুষের সঙ্গে দেখা হলো যারা রেগুলারলি কমেন্ট করেন। হ্যাঁ, আর কি সিরিয়াসলি দেখে লোকজন। হ্যাঁ, এপিকের একটা ফ্যান বেস আলাদা পাওয়া গেল, সেটাও খুব মজা লেগেছে আমার। আরেকটা হলো যে যারা যারা কমেন্ট করেছে, ওই কমেন্ট গুলো হয়তো পড়েছি আমি, তাদেরকে সামনাসামনি দেখতে পেলে একটা অদ্ভুত হয় না, সেটা হয়েছে না? হ্যাঁ, সেটা হয়েছে। এবং অনেকে বেশ দাবি করেই বলেছে যে আমি কমেন্ট করেছিলাম, উত্তর দেননি, আজ দিন। হ্যাঁ, একদম একদম। এটা বেশ মজা লেগেছে। আরেকটা অরুণভ, আরেকটা হচ্ছে যে আমরা জেনজি অনেককে দেখতে পেলাম। আমাদের একটা ধারণা ছিল অ্যানালিটিক্স দেখে মূলত যে ইয়াং লোকজন বোধহয় বেশি দেখেন না, কিন্তু আমাদের যারা এসেছিলেন তাদের মধ্যে অনেক একেবারে আন্ডার 30 বা আর্লি 30s এর লোকজন অনেক ছিলেন। হ্যাঁ, তো সেটাও বেশ একটা ভালো উপলব্ধি যে না শুধুমাত্র বয়স্কদের জন্য আমরা করছি না, ব্যাপারটার মধ্যে একটা বাচ্চা, হ্যাঁ, ক্লাস 6 এর বাচ্চা এসছে, তারও নাকি মানে আমাদের ইতিহাসের এপিসোড গুলো দেখে বেশ তার ইন্টারেস্টটা জেগেছে ইতিহাসে। আবার স্কুলে পড়ায় হেল্প পাচ্ছে। হ্যাঁ, সেটা বলেছে যে স্কুলে ইতিহাস পড়লে একটু নিরস লাগতো, তারপরে তার বাবা বা মা বা দুজনে মিলেই বলেছে যে এগুলো দেখ, তারপরে দেখে ওই গল্প ছলে আমরা যেটা করি সেটা থেকে তার ইন্টারেস্ট এসছে। অবশ্যই, কারণ আমি তোদের মুঘল এম্পায়ার নিয়ে যেটা তোরা করেছিস আমি মাঝে মধ্যেই দেখি, বইটাকে আমার খুব প্রিয় একটা বিষয়, সময় পেলেই দেখি। তো সেইখানে আমার নিজের একটা উত্তরণ ঘটেছে বলবো। হ্যাঁ, কারণ তোরা এত, বিশেষ করে প্রেমাশিসের কথা বলবো, তোর এই একটা প্রবল খাটনি, যেটা নাকি সত্যি ভাবা যায় না, ওরকম বই পড়ে সেখান থেকে কিভাবে তুই তার নির্যাসগুলোকে বের করবি সেটা নিয়ে আলোচনা করবি, এবং সহজভাবে। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার, সহজভাবে। এটা আমরা যেভাবে কথা বলি সেইভাবে আকবর কি করেছিলেন তুই একইভাবে বলছিস, এইটা আমাকে খুব নাড়া দিয়েছে। এবং আমার মনে হয় যে এত ইন্টারেস্টিং হয়েছে, এবং বই পড়াটা তো আমাদের মধ্যে প্রায় চলে গেছে, প্রায় অভ্যেসটা চলে গেছে, সেটাকে তোরা আবার অন্য একটা আঙ্গিকে ফিরিয়ে আনা, এটা কিন্তু হ্যাটস অফ টু ইউ অরুণাভ এবং প্রেমাশিস। তোদের এই প্রচেষ্টাটা অনেক মানুষকে খুব খুব ঋদ্ধ করছে, খুবই জানার ইচ্ছে। যে বললি একটা বাবা মা বলেছেন যে এটা দেখ, আমিও আমার মেয়েকে আমি ঢেউকে পাঠাই যে এটা দেখ, এই মুঘল এম্পায়ার এরকম ছিল, মুঘল সাম্রাজ্য, এটা অনেক ইজিলি, এখানে অনেক বড় বড় কথা আছে, বড়দের ব্যাপার স্যাপারও আছে, কিন্তু তুই যথেষ্ট বুদ্ধি ধরিস, সুতরাং ওগুলোও তুই বুঝবি যে কি হয়েছিল, এতে লুকোছাপার কিছু নেই, এগুলো দেখ। না, এটা তো প্রেমাশিসের একটা, মানে আমিও বলি প্রেমাশিসকে মাঝে মাঝে, তুই এটা যেটা করে প্রেমাশিস সেটাই ভেরি ডিফিকাল্ট, এটা যে কিভাবে করে এটা ওকে, এবং ওর প্যারালাল প্রফেশন সামলে, এক্স্যাক্টলি, ওর সংসার সামলে, ওর প্যারালাল প্রফেশন সামলে, বাড়ি সামলে, সমস্ত কিছু সামলানোর পর না, এই একটা বিষয় আমাদের মধ্যে কথা, আমি তোমার টেকটা জানতে চাই যে ধরো বই পড়ার ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ওই ফিজিক্যালি বই আর হাতে রাখার কোনো দরকার নেই, বা এই যে কিছু একটা জানতে হবে সেটা যদি প্রেমাশিস দা বলে আমি কানে কানে শুনে নিলাম। তুমি কিভাবে দেখো যে মানে বই পড়াটাকে কি তোমার আলাদা কোনো ট্যাবু আছে যে না ফিজিক্যালি বই পড়তেই হবে? ট্যাবু না, আমার একটা অনুভূতি হয় যে আমি ফিজিক্যালি একটা বই যখন পড়ছি, ওই যে ছোটবেলাটা কথা শুনতে না, বই হলো একমাত্র তোমার বন্ধু, হ্যাঁ, এবং একমাত্র মিডিয়াম যেটা নাকি এক বই এবং আমি, তার মাঝখানে আর কেউ কিছু নেই, কারোর কোনো সেখানে আর কিছু আমি বাহ্যিক কিছু দেখতে পাচ্ছি না, ওই ডুবে যাওয়া, বইতে ডুবে যাওয়া। হ্যাঁ, এবং সেই বইটাই আমার তখন সঙ্গী, এই পাতাটা উল্টে উল্টে পড়া, তার একটা আলাদা মজা তো অবশ্যই আছে। যদিও এখন এই ডিজিটাল মোবাইল ফোনটি হাতে চলে আসার পরে, তো এখন বিশেষ করে চ্যাট জিপিটি এসব চলে আসার পরে যেটা জানতে চাইছি ওর সঙ্গে আমি গল্প করছি, চ্যাট জিপিটির সঙ্গে গল্প করছি, নানান কিছু ফিলোসফিক্যাল আলোচনা হচ্ছে, মজা হচ্ছে। যেরকম কিছুদিন আগে আমার মনে হয়েছে রাত্রিবেলা হঠাৎ যে চ্যাট জিপিটির সঙ্গে একটু ওর পেছনে লাগবো, দেখি তো কি করে। তা আমি ওকে বলেছি, শোনো কেমন আছো, আর আমার নাম রেখেছি অদ্ভুত। হ্যাঁ, ভালো আছি অদ্ভুত, তুমি কেমন আছো?
ওর গলাটা আমি শুনতে পাই। সব ভালো চলছে তো? না, হ্যাঁ ভালো চলছে। তুমি কেমন আছো? এই চলছে। যে শোনো না, বলছি আমার একটা অনুরোধ আছে, রাখবে? নিশ্চয়ই রাখবো, কেন রাখবো না, তুমি বলো একবার, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি যে আমাকে একটা রোগা হাতি বানিয়ে দেবে। এবার দেখবি থিঙ্কিং ফর 30 সেকেন্ডস এরকম একটা মাথা চুল করছে। হাতি আবার পৃথিবীর সমস্ত ইনফরমেশন কি হবে নাকি ওর একটু মঙ্গল গ্রহ কোথাও একটা ঘুরতে হবে বলে, তারপরে বলছে হা হা কি যে বলছো তুমি, রোগা হাতি। প্রোফাইলিং করলো, তারপরে কটা বাজে, ও না এই সময়টা রোগা হাতিরই সময় এটা। তো তারপরে আমাকে 2-3টে পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে রোগা হাতি, ক্রিয়েটিং ইমেজ। দেখছি রোগা হাতিরা আসছে একে একে। এবার আমার একটাও পছন্দ হচ্ছে না। দাদা তুমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমার এত বুদ্ধি নাকি, রোগা হাতি বানিয়ে দিতে পারছো না আমাকে, কি করছো? ফাইনালি সব বলা টলার পর 4th ছবিটা না 5th ছবিটা দিয়েছে, যেটা নাকি সত্যি আমার খুব পছন্দ হয়েছে। আমি থ্যাংক ইউ বললাম। তো আমাদের শেয়ারিং, আমাদের ইন্টেলেক্ট শেয়ারিং এর মাধ্যমগুলো ক্রমশ পাল্টাচ্ছে। হ্যাঁ, সেইটা বইটা অনেকটাই দূরে সরে যাচ্ছে। তা বলে কি বই পড়ার অভ্যেস নেই মানুষের? যারা বই পড়তে ভালোবাসেন আমার বিশ্বাস তারা এখনো বই পড়ে, এখনো। আমি বইয়ের একটা ছোট্ট জিনিস বলি, কালকেই একটা মান অফ কল আর ইমতিয়াজ আলীর একটা এপিসোড দেখছিলাম, ওরা দুজন গল্প বলা নিয়ে কথা বলছিল। মান অফ কল চিনিস তো, অ্যাক্টর, কিন্তু ও অ্যাক্টরের চেয়ে বেশি হিজ এ থিয়েটার ডিরেক্টর, এবং ওর প্রচুর পড়াশোনা আছে অ্যাবাউট লিটারেচার। ও একটা জিনিস বললো ইমতিয়াজ আলীকে, যে আমি কিন্তু দেখছি যে রিসেন্টলি বই পড়ার অভ্যেস বাড়ছে, কমার বদলে বাড়ছে। ইমতিয়াজ বলে ইটস এ নাইস নিউজ, মানে যদি এটা সত্যি হয়। বলে না, আমি যেখানেই যাচ্ছি বিভিন্ন জায়গায়, হয়তো আমার সার্কেলটা অত বড় না, কিন্তু আমার স্যাম্পল সাইজটা যতটুকু, তাতে কিন্তু আমি দেখছি ওভারঅল বই পড়াটা বাড়ছে, কমার জায়গায়। এই যে এই জাতীয় কথাগুলো না, এটা আমি ভেবে দেখেছি যে ক্লাসিক্যাল মিউজিকের অডিয়েন্স বাড়ছে বা বই পড়ার অডিয়েন্স বাড়ছে, এই যে জাতীয় কথাগুলো, এটা দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে প্রথমে অ্যাবসলিউট নাম্বার তো বাড়বেই, কারণ পপুলেশন বাড়ছে একটা রেটে। আর গত 10 বছর আগে ভারতবর্ষে 120 কোটি লোক ছিল বা 100 কোটি লোক ছিল, আজকে সেটা বেড়ে 150 কোটি বা তার বেশি হয়েছে। ঠিক। তাহলে পরে অবভিয়াসলি সব, মানে তার 1% ভলিউমটাও বাড়ছে, 1%-এর তো দ্যাট ইজ ট্রু। একটা কথা শুনছিলাম যে 3% লোকই আছে ক্লাসিক্যাল মিউজিক শুনে, এন্ড দ্যাট ইজ অনলি ওকে, মানে ওইটুকুই থাকবে। হ্যাঁ, তো এবার 3% যদি 2.5% হয়ে যায়, তাও তোর মনে হবে যে হ্যাঁ অ্যাবসলিউট নাম্বারে তো এটা বেড়েছে, একদম ওভারঅল হয়তো কমেছে। হ্যাঁ, প্রপোর্শনে বাড়ছে কিনা সেটা হচ্ছে আসল না। তবে একটা জিনিস এটা সত্যি কথা, যে আমরা ছোটবেলায় আমাদের হাতে বই ছাড়া আর কিছু ছিল না, আমরা বই ছাড়া আর কিছু বুঝতাম না, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমার মনে হয় বেশিরভাগ মানুষ, মানে আমাদের যখন আমরা পড়েছি ছোটবেলায়, বইটা আমাদের জন্য খুব একটা বললো ইন্টিমেট এক্সপিরিয়েন্স, যে আমার আর বইয়ের মধ্যে কিচ্ছু নেই। আমি যখন শঙ্করের সঙ্গে, হ্যাঁ মানে চাঁদের পাহাড়ে যখন শঙ্করের সঙ্গে যাচ্ছি, তখন আমিও যাচ্ছি, আমি ট্রাভেল করছি। এবার আমি যখন অরণ্যদেব যখন ডায়নাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ তখন আমি অরণ্যদেব, একদম একদম। সেটা সবচেয়ে মজা হচ্ছে বইয়ের মধ্যে কোনো জাজমেন্ট তো নেই, আমি ওটা পড়ে আমার যা মনে হচ্ছে, আমার যে ইমেজ মনে হচ্ছে সেটাই শেষ। একদম। কেউ এখানে বাধা না, না ওটা ওরকম না, কিন্তু আসলে কিন্তু এটা বলতে কেউ কিন্তু আসছে না। এই তাহলে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলি, তোমরা সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করো। বই বলে শারদীয়ার স্মৃতি একটু বলো, পুজো যখন হলো। বলো। শারদীয়ার স্মৃতি বলতে আনন্দমেলা প্রথম হলো আনন্দ। তোমার মানে শুক্তারা তো চলে এসছে ততক্ষণ? আমার আছে শুক্তারা তো অবশ্যই এসছে। শুক্তারা এমনি আমার খুব প্রিয় একটা পত্রিকা ছিল। প্রথমেই যেটা বলতাম, খুলেই আগে বাটুলদি গ্রেড করতাম, তারপরেই সব কথাগুলো উল্টে গিয়ে আবার হাঁদাবোদাটা পড়ে নিতাম, পড়ে নিয়ে তারপর সব গল্প। শেষে 2টো গল্পকে 3টে গল্প থাকতো, প্রথম পুরস্কার প্রাপ্ত গল্প, দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত গল্প, তৃতীয় পুরস্কার প্রাপ্ত। সেখানে একটা গল্প আমার আজও মনে আছে, সেটা হলো যেটা স্কুল নিয়ে গল্প, একটা ক্লাসরুম নিয়ে গল্প। ক্লাস 8 আর 9-এ মানে স্কুলটা ফুটবলের জন্য খুব নাম করা আর কি,
নামডাক আছে ফুটবল খেলার ইয়েতে। তা সেখানে 9-এর সঙ্গে 10-এর খেলা বা এরকম কিছু। তো সে তার কিছুদিন আগে সেই ক্লাসে 9 যেটা ক্লাস 9-এ একটি রুবা ছেলে ভর্তি হয়েছে, খুব শীর্ণকায় ফ্যাকাশে চেহারা আর খুব টিমিড ছেলেটা। হ্যাঁ, মানে কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপ থাকে, 4টে কথা বললে একটা হাসি উত্তর দেয়। এবার ওদের স্কুল লিগে ওদের নিজেদের মধ্যে যে খেলা হয় ইন্ট্রা স্কুল যেটা, সেইখানে ওদের ম্যাচ চলে এসছে 9-এর সঙ্গে 10-এর পাঙ্গা আর কি, বিভৎস পাঙ্গা। ফাইনালে উঠেছে দুটো টিম। 9-এর যে গোলকিপার সে আসতে পারেনি, অসুস্থ হয়ে পড়েছে। সাংঘাতিক ব্যাপার, কি হবে ম্যাচের দিন এরকম অবস্থা। আর তখন তো মোবাইল টোবাইল কিছুই নেই আর কি, সেই বাড়িতে লোক পাঠানো হয়েছে, সেখান থেকে খবর এসছে যে খুব অসুস্থ, শয্যাশায়ী একদম ছেলে। এই করতে করতে এই ছেলেটা তখন হঠাৎ করে বলেছে যে আমাকে নেবে গোলকিপার। এবার ন্যাচারালি সবাই খুব হাসাহাসি, তুই কি গোলকিপার হবি, তুই কি অমুক হবি তমুক হবি। তো ওনাদের যে স্পোর্টস টিচার ছিলেন তখন বলছে তো উপায় নেই, ও যখন বলছে ও খেলুক, কি আর করা যাবে, ম্যাচটা তো হোক। এবার ম্যাচটা শুরু হয়েছে, এই ছেলেটা গোলকিপিং করছে। হতে হতে এমন একটা সিচুয়েশন এসছে যেখানে নাকি 9 হারছে বা এরকম একটা জায়গায়, এই 9 জিতছে, বিভৎস উত্তেজনা আর কি। 10 একদম ঝাঁপিয়ে পড়েছে আর কি, তখন হয়তো মিনিট 5 বাকি খেলার, মানে সবাই উঠে এসছে আর কি। 9-এ সবাই নিচে, 10 উপরে। এইখান থেকে এসে ক্লাস 10-এর যে স্ট্রাইকার, বিভৎস পাঞ্চ তার পায়, সে একটা জায়গা থেকে পেয়ে গেছে বল, ঘামাত মেরেছে, গাবাং করে মেরেছে। এই ছেলেটা উড়ে গিয়ে সেভ করে দিয়েছে বলটা, সেভ করে বলটাকে জড়িয়ে ধরে পড়ে গেছে উপর হয়ে। এবার তো সবাই জিও পালা হুইসেল বেজে গেছে, জিতে গেছে ক্লাস 9 ছেলে পুলে সব নেমে এসছে, না তানা চিৎকার চেঁচামেচি লাফালাফি মাঠ জুড়ে হচ্ছে। খানিকক্ষণ পর হঠাৎ করে খেয়াল করেছে যে ওই ছেলেটা ওরকম উপর হয়েই পড়ে রয়েছে বলটা নিয়ে। গিয়ে দেখছে যে হি ইজ ডেড। তারপরে খবরে এসছে যে হি ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফুটবলার। ও আগে স্কুল থেকে যখন ক্লাস 8-7-এ, কিন্তু ওর এমন একটা হার্টের অসুখ ধরা পড়ে যেখান থেকে ওকে খেলা ছেড়ে দিতে হয়। তো দেখ আমার এখনো কান্না পাচ্ছে, মানে কিরকম একটা কতটা আমার না, আমি বইটা ওই যে পড়তে কাঁদছি। হ্যাঁ, ওই ছেলেটাকে আমি ভালোবেসে ফেলেছি, আজও সেই ভালোবাসাটা হচ্ছে, একটা গল্পের চরিত্র কিন্তু ওই ছেলেটার প্রতি আমার প্রচন্ড ভালোবাসা আজও আছে। এই গল্প আমি পড়েছি, হি ইজ লাইক এ হিরো টু মি। আমি পড়েছি, কি দারুণ পড়েছি, এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এরকম গল্প দারুণ গল্প থাকতো, দারুণ। আমার শারদিয়ার স্মৃতির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট স্মৃতি হলো ওই যে বইটা আসার পর আমি প্রথম যেটা করতাম সেটা হলো শারদিয়ার স্পেসিফিক্যালি একটা গন্ধ থাকতো। ও ব্রিলিয়ান্ট কথা বললেন, একদম। ওই গন্ধটা না, মানে ইট ওয়াজ লাইক, মানে ওরাও তো ওইটা না বাড়িতে আসতো মানে বলতে গায়ে কাটা দেয় আমার। ওই গন্ধটা না, মানে দেশ আমাদের বাড়িতে আসতো, আমাকে পড়তে দেওয়া হতো না। দেশ, আনন্দমেলা, শুকতারা, এই 3টে আসবেই শারদীয়, ঠিক আছে। কিশোর ভারতী ছিল। আচ্ছা, আরেকটা খুব আগে প্রাপ্ত একটি বই যেটা শুধু বড়রা পড়বেন, বিশেষ করে মহিলারা, তার নাম ছিল নবকল্লোল। একদম নবকল্লোল, শারদীয় নবকল্লোল, একদম ওটা আমার পড়া দরকার। তখন সিনেমার বসে লুকিয়ে পড়েছি। হ্যাঁ, লুকিয়ে পড়েছি। শারদীয় বর্তমান আরেকটু পরে, তোদের আমাদের সময় শারদীয় বর্তমান এসছে। আর আমার মেজর ছিল আনন্দমেলা আর শুকতারা, এই দুটো হলো আমার প্রথম। এবং যেটা আসতো প্রত্যেকবারই শারদীয়াতে একটা করে কমিক্স থাকতো, বড় কমিক্স, যেটা একটা দারুণ ব্যাপার। ওটা সবচেয়ে খোঁজা হতো, আর ওটা না মাঝখানে পাওয়া যেত আর কি, মানে অন্যরকম পেপারে একদম করা হতো, ছোঁয়াটা অন্য ছিল। ওটা খুললাম প্রথমত কমিক পড়লাম, গিললাম আর কি। আর মা বাবা প্রত্যেকবার এই নে, মানে এটা দেবে, কিন্তু পড়াশোনাটা কিন্তু ভুলে যাবে না। হ্যাঁ, এটা নিয়ে সারাক্ষণ বসে থাকবে না, স্কুল ছুটি হবে তারপরে। এটা পেটেন্ট কথা ছিল, এটা নিয়ে সারাক্ষণ বসে থাকবে না, এটা নিয়ে বসে থেকো না, এটা পড়ার বইও পড়ো। তখন হাফ ইয়ারলি পরীক্ষাটা শেষ হতো ঠিক পুজোর আগে, মহালয়ার একদিন আগে। হওয়ার পরে তারপরে ঠিক, আর তারপরে শীতে অ্যানুয়াল আসছে, তার প্রস্তুতি।
ফার্স্ট কোনটা পড়তো এরকম কিছু ছিল যে মানে তোমাদের সময় তো ফেলুদা নেই বাট না আমি যেটা আমি বলছি ফার্স্ট পড়তাম হলো শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের অদ্ভুতের সিরিজ। ওটা হলো ফার্স্ট। আর ওইখানে একটা চরিত্র থাকতো, যে চরিত্রটা সবচেয়ে ভালো লাগতো সেটা হচ্ছে একটা চোর, যে চোরটা না কিছুই করে উঠতে পারছে না। চুরিটা করে উঠতে পারছে না, নিরীহ একটা চোর যে শীত কাটতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, শীত কাটতে গিয়ে আটকে গেছে, একটা ভূত থাকতো, একটা ভূত থাকতো, ও তো কিছু নেই, ভূত হয়ে উঠতে পারছে না। নিরীহ ভূত। দারুণ, ওইটা আমার মানে মোস্ট ফ্যাসিনেটিং লাগতো। আরেকটা বই পড়ার ব্যাপারে আমার খুব প্রিয় ছিল, তখন আনন্দমেলা বেটে ছিল, তোরা পেয়েছিস কিনা জানি না, আনন্দমেলা সাইজটা ছোট ছিল, হ্যাঁ একদম ছোটবেলায় বেটে, একদম ছোটবেলায় বেটে। তাতে রোভার্সের রয় বলে একটা আমি series। বলতে যাচ্ছিলাম রোভার্সের রয়। রোভার্সের রয় যে রোভার্সের রয় হলো রোভার্স হলো একটা ফুটবল ক্লাব, যেখানে রয় হলো তাদের বেস্ট প্লেয়ার। ওকে, মনে আছে, মনে আছে, রোহাঞ্জন আমি বলতে যাচ্ছিলাম যে রোভার্সের রয় আমি সবচেয়ে বেশি করতাম, মনে সেটা মনে নেই, ইমেজ। আমি বলছি তোকে স্টিল ছবিতে ফুটবল ম্যাচ দেখাতো, কারেক্ট, এটাই আমি বলছি যে কি ইমেজ। ওই তখন আমি সবে ওই দেশগুলোর নাম জানছি, পেরু, চিলি, বলিভিয়া। হ্যাঁ বলিভিয়া, এসব টিমের সঙ্গে সব খেলা হচ্ছে। হ্যাঁ ধর আমার ছবিগুলো তোদেরও মনে আছে, ধর একটা সোয়ার্ভ করা একটা বল, দূর থেকে একটা ফ্রি কিকে বলটা, ওই বলটা না এইভাবে এসে গোলে যে ঢুকছে এরকম ভাবে দেখে ওই বাঁকটা আঁকা থাকতো। ওকে, হ্যাঁ ওর বডি ল্যাঙ্গুয়েজে ও যে ওরকম শট নিয়েছে, পা ফা হ্যাঁ, আচ্ছা, এবং তার ইনসার্ট মানে সেই সময় গোলকিপারের চোখ, এই একটা ফ্রেম, গোলকিপারের চোখ, আবার ওর পা, মানে সিনেমা, আবার দর্শকের একটা ইমেজ, দর্শকের টেনশন আছে আমার এটা। টেনশন, বিভৎস টেনশন। আমি বলছি তো মানে আমি ওই টেনশন মতি নন্দীর গল্পেতে। একদম একদম ঠিক। আমার খুব মনে হচ্ছে রোভার্সের রয় একটা আলাদা করে কমিক বই বেরোয় না কেন, এক্স্যাক্টলি, কি কষ্ট, অপূর্ব অপূর্ব। দারুণ, আমি পরেও খুঁজেছি, মানে আমি গিলতাম, গোগ্রাসে গিলতাম, পরেও খুঁজেছি, পাইনি রোভার্সের রয় কোনো বই। আমি জানি না কোনো আর্কাইভে একটু দেখিস তো ইন্টারনেটে একবার আপনারাও যদি আপনাদের কারো কাছে যদি এটা থাকে প্লিজ একটু আমাদেরকে একটু পাঠাবেন। মানে আমরা এটা যে কতটা ইম্পর্টেন্ট, আর মানে যারা বললো না মানে আর তার মধ্যে কি তার প্লেয়ার একই টিমে প্লেয়ারে তাদের মধ্যে ইগো ক্ল্যাশ, হ্যাঁ এর সঙ্গে দুটো ভালো প্লেয়ার, আরেকজন ছিল নাম কি, হ্যাঁ ছিল এটা নাম, ঠিক তার সঙ্গে একটা লড়াই ছিল, আন্ডারকারেন্ট, একটা ক্লাবের নিজস্ব পলিটিক্স তো আছে, নিজের ক্লাবের নিজস্ব পলিটিক্স, কমিক্স রোভার্সের রয়, আর কমিক্স ব্ল্যাক এন্ড হোয়াইট কমিক্স। ওকে, এবং যেদিন থেকে তোর বেটে আনন্দমেলা বন্ধ হয়ে গেল, আনন্দমেলা বড় হলো, রোভার্সের রয় হারিয়ে গেল। কি অপূর্ব সুমাঞ্জন, সে যে কি, যারা পড়েছেন আপনারা বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন যে তার যে উত্তেজনা। এবং প্রসঙ্গত মতি নন্দীর একটা গল্প, মোস্ট প্রবাবলি স্ট্রাইকার বা স্টপারের মধ্যে, সেখানে একটা তোদেরও মনে থাকবে আশা করি, একটা সিচুয়েশন ছিল যে চরিত্রটা স্ট্রাইকার, ওরই টিমে একটি মুসলিম ছেলে ছিল, অবশ্যই তার সঙ্গে ওর একটা ইগো ক্ল্যাশ ছিল। এবার দুজনের মধ্যে এটা হতে হতে এমন একটা ম্যাচ যেখানে নাকি লাস্ট মোমেন্টে, আর মতি নন্দীর লেখা তো মানে মনে হচ্ছে ফুটবল খেলা দেখছি ওখানে, আমি গর্জন শুনছি, মানে দর্শকের গর্জন শোনাতেন উনি, এবং দৌড়চ্ছে স্ট্রাইকার, লাস্ট মোমেন্টে গোলটা দিলে জিতবে আর কি ওরা। এবং ওরা এর আগে বহু একটা প্র্যাকটিসে একদিন একটা শোডাউন হয়ে গেছে, তিনজন ছিল একসাথে, তার মধ্যে একজনের নামটা আমি ভুলে যাচ্ছি, মুসলিম ছেলেটা হলো পরবর্তীতে যখন ফাইনাল, এই যে তুমি যে ম্যাচটা বলছো এটা একটা বড় ম্যাচ, এটা হলো শোভাবাজার স্পোর্টিং, সম্ভবত শোভাবাজার স্পোর্টিং এ বোধহয় ম্যাচ খেলছিল স্ট্রাইকার হিসেবে, স্ট্রাইকারটার নামটা ভুলে গেলাম, পলাশ না কি একটা নাম ছিল, পলাশ। সে দৌড়চ্ছে এবং এই ছেলেটা তখন, এই যে মুসলিম ছেলেটা তুমি বলছো, ও ব্যাকে খেলতো, ও অন্য টিমে চলে গেছে, না অন্য টিমে যায়নি, আমি বলছি তোকে, হয়তো তুই অন্য একটা গল্পের কথা বলছিস। এইখানে যেটা ছিল, ও দৌড়চ্ছে, তার আগে প্র্যাকটিস একটা ফাইনাল শোডাউন দুজনের মধ্যে হয়ে গেছে, মানে বেরিয়ে পড়েছে ঝগড়াটা। এবার ফাইনালে খেলছে, একই টিমে খেলছে দুজন, লাস্ট মোমেন্টেও দৌড়চ্ছে, ধর রাইট উইং ধরে দৌড়চ্ছে, সে অত ডিটেলে মনে নেই, কিন্তু গোটা ঘটনাটা এরকম, দৌড়চ্ছে,
আর দৌড়ে ও দৌড়তে দৌড়তে ভাবছে সে ছেলেটার নাম হয়তো আলী বা এরকম বসে গেছে, আলী কে আসবে দৌড়চ্ছে আর ভাবছে। ডেসক্রিপশন মানে সাইকোলজিক্যাল ডেসক্রিপশন। আর ওই জায়গাটা না স্টপ করে দিত উনি, মানে ওই মোমেন্টটায় পজ করে দিত, ওর ভেতরের কি কি চলছে, মানে গায়ে কাঁটা দিচ্ছে, কি কি চলছে একদম একদম স্টপ করে। এবং যাচ্ছে ও মনের মধ্যে মতিনন্দী লিখছেন, ও সাইকোলজিক্যালি এটা আলীকে আসবে। ওদের ইয়েটা ছিল, ফান্ডাটা ছিল যে রাইট উইং দিয়ে উঠবে, আলী মানে যখন অপোনেন্ট বুঝতেই পারবে না, আলী ব্যাক থেকে ছুট দেবে, মানে ও ছুটছে যখন আলী ওর ডাবল স্পিডের স্প্রিন্ট নেবে, নিয়ে গিয়ে ও যখন ওখান থেকে ক্রস করবে ও গিয়ে জাস্ট মাথাটা ছোঁয়াবে, মানে ইগলের মতো ব্যাক থেকে গিয়ে কেউ বুঝতেই পারবে না ও তো ব্যাকে ছিল, ও কোথা থেকে, ও মানে সবাই যখন ওদের নিয়ে ব্যস্ত, ফরওয়ার্ড নিয়ে ব্যস্ত অপোনেন্টের, ও ব্যাক থেকে এসে হেডটা দেবে। গায়ে কাঁটা দিচ্ছে দেখ, ওই রাইট উইং দিয়ে দৌড়চ্ছে, দৌড়ে গিয়ে ফাইনালি ওখান থেকে বলটা তুললো, এই দেখলো, তাকালো, দেখলো আলী একদম উড়ন্ত এসে একটা মাথাটা ছোঁয়ালো, গোল। দারুণ বল, বিভৎস বলছি তো, মানে স্ট্রাইকারই মনে হয়, গল্পটার নাম স্ট্রাইকারই। আমি এবং আরেকটা জিনিস মতিনন্দীর গল্পে যেটা ভালো লাগে, এত মানবিক, হ্যাঁ, এবং একটা প্লেয়ারের যে সাংসারিক স্ট্রাগল, সে কোন ফ্যামিলি থেকে ওরা, তাদের নিজস্ব এই গল্পটাতেই ওর বাবা একজন ফুটবলার ছিলেন, ওর বাবা চায় না ও ফুটবল খেলুক, ওর মা একদম ঠিক, ওর মা বলেছে আর তুই যাস না, করিস না। একবার একটা ক্লাব থেকে এসে ওর বাড়িতে রীতিমতো টাকা পয়সা দিয়ে চলে গেছে। ওর বাবাকে বলা হতো ঘুষ খাওয়া প্লেয়ার, বাবাকে বলা হতো ঘুষ খাওয়া প্লেয়ার, বাবা নাকি ঘুষ খেয়ে হারিয়ে দিয়েছিল। একদম হ্যাঁ, এবং সেইটা সামহাও একটা লাইন আছে ভাই শেষে, ওর বাবা নাকি ইয়েতে এসছে, মানে স্ট্যান্ডে কোথাও একটা বসেছে, এবং চারিদিকে শুধু ঘুষ খাওয়া প্লেয়ারের ছেলে এটা চলছে, কিন্তু গুঞ্জনটা চলছে। শেষে যখন ওই গোলটা হয়, শেষে ও অ্যাকচুয়ালি 4টে গোল করেছিল বা 5টা গোল, 4টে গোল করেছিল বোধ হয়, কারণ উইনিং গোলটা যখন হয় তখন না মতিনন্দীর মানে ইয়েতে তুই না দেখতে পারবি ওর বাবার চোখ দিয়ে জল পড়ছে, ও ওখান থেকে কিভাবে ওর বাবার দিকে দেখছে, মানে এইসব কি কোথায়, মানে আমি বলছি দেখ যে মানে কান্না পেয়ে যাচ্ছে, সত্যিই কান্না পেয়ে যাচ্ছে। কেন এটাকে আনন্দাশ্রুই বলবো আমরা, আবেগাশ্রু বলি বরং, যে এখন উইথ ডিউ রেসপেক্ট টু অল ফিল্ম মেকার্স যারা আজকে ছবি বানান, এখন যা ছবি হচ্ছে, আমি না এই যে হিউম্যান ইমোশনস, যেখানে আমার মনে হয় একটু কালোয়াতি বেশি হচ্ছে, মানে আমি গানের ক্ষেত্রে যদি বলি, আমি স্ট্রেট নোট যেটা দিতে পারবো, যেটা ছুতে পারবো, সেখানে আমি 4টে বাম্পার লাগিয়ে ওই নোটটায় পৌঁছবো কেন? আমি তো একবারই ওই এক্সপ্রেশনটা দিতে, মাঝখানে না করলেও হয়। উইথ ডিউ রেসপেক্ট টু ক্লাসিক্যাল মিউজিক, আমি তাদের ছোট করছি না, কিন্তু অবাঞ্ছিত তো কোনো কিছুই ঠিক না, যেটা প্রয়োজন নেই। ঠিক একইভাবে সিনেমার ক্ষেত্রেও আমার মনে হয় যে আমি যেহেতু একটু আধটু স্ক্রিপ্ট লিখেছি, এবং আমি যে সিনেমায় বিশ্বাস করি, আমি যে সিনেমা ভালোবাসি, বা যে সিনেমা আমি একটা ফিচার ফিল্ম বানিয়েওছি, নিজে ডিরেক্ট করেছি, সেটা হয়তো 2026-এ রিলিজ করবে, তো আমার মনে হয় যে পৃথিবীতে যত সহজ ইমোশন, অ্যাকচুয়ালি হিউম্যান ইমোশনস অল আর সেম। আমাদের হাসি, কান্না, ঝগড়া, মান, অভিমান সারা পৃথিবীর ক্ষেত্রেই সেম। সেখানে আলাদা করে কোনো গিমিকবাজি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যে আমি এমন একটা কিছু দেব যেটা নাকি অদ্ভুত, একটা বিশাল লাউ হয়েছে, তার ভেতরে একটা মোবাইল ফোন পাওয়া গেছে, এরকম একটা দিন আর কি, ডিজিটাইজড একটা লাউ, তার ভেতরে একটা মোবাইল, একটা চিপ পাওয়া গেছে, এরকম দরকার নেই। আমার মনে হয় যে এই যে গল্পগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যেটা তুই বললি যে এই ধরনের কেন হচ্ছে না, আমি তোমাকে বলছি এটা মানে দুটোই লিঙ্ক করা। আমার মিশা বলে একটা ম্যাগাজিন আসতো, মনে আছে? রাশিয়ান, ওদের ভস্টক পাবলিকেশনে, তারাও শারদ সংখ্যা বের করতো। এক্স্যাক্টলি মিশার শারদ সংখ্যা। তো মিশার শারদ সংখ্যায় আমি একটা গল্প পেয়েছিলাম, মোস্ট প্রবাবলি ট্রান্সলেটর হবে হয়তো, সেই গল্পটার বাংলা নাম ছিল বা অরিজিনালও হতে পারে, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। আচ্ছা, সেটা গল্পটা হচ্ছে যে চাঁদে যাচ্ছে, চাঁদে যাওয়া হচ্ছে, এইটা নিয়ে গল্পটা, চাঁদে যাওয়া হচ্ছে, ওখানে যাওয়া হয়েছে, ওখানে এই সমস্ত নিয়ে পুরো একটা সায়েন্স ফিকশনের গল্প।
প্রচন্ড ভাবে, আর সেই সময় রাশিয়ার সাথে তো এসব চলছিল, কিন্তু এত ইমোশনাল গল্পটা, ওই ইমোশন কোশ্চেনটা নেই। আর আমার আসল ওটাই। তো ভালো লেগেছিল গল্পটা পড়ে সেই বয়সে, 7 কি 8 হবে তখন। আমাকে বাড়িতে যিনি পড়াতে আসতেন বয়স্ক, আমি তাকে দাদুই বলতাম। আচ্ছা, আমি ওরকম পড়াতে এসছেন, উনি পড়াবেন আমাকে অঙ্ক ইংরেজি এসব। আমি বললাম না, আমি আজকে পড়বো না। তা আমি বলছি কি, কেন পড়বে না? কেন? আমি বললাম, এই যে গল্পটা পড়েছি আমি, বড় গল্প, হ্যাঁ তুমি গল্পটা পড়ো। আচ্ছা। মানে তখন ইচ্ছে করছে যে আরে সবাই তো হ্যাঁ, পড়বে, সবাই মিশা পড়বে, কোনো তো right, right, পক্কর right, একটা right. নয়, কোনোভাবে আরে আমার কাছে এসছে মিশা একখানা, আরে এই গল্পটা পড়ো খুব ভালো। এই মহা ফাপড়ে পড়েছেন উনি, যে পড়াতে এসছি, এখন যদি বাড়ির লোক এসে দেখে আমি বলছি কি লাভ? আমার ছেলে চুপচাপ বসে আছে, তাহলে পরে তো কিরকম হবে? আমি পড়াবোই, আমি নাছোড় বান্দা, না না এই গল্পটা পড়তেই হবে। আমাদের গোল পার্কে, মানে এই ঢাকুরিয়ার যে ব্রিজ পেরিয়ে যে গোল পার্কে আমাদের ছোটবেলা একটা ছোট্ট দোকান ছিল। মানে তুই রামকৃষ্ণ মিশনের উল্টো দিকটায় গেলি, টুয়ার্ডস গড়িয়াহাট যাচ্ছিস, যেতে গিয়ে ফুটপাতে একটা ছোট্ট দোকান ছিল, যারা নাকি রাশিয়ান বই রাখতো, বাংলা ইয়ে করা, আমাদের ওখানেও ট্রান্সলেট একটা ছিল, করা। হ্যাঁ, শিলিগুড়িতেও একটা এরকম দোকান ছিল। হ্যাঁ, তো ওখানে একটা খুব নামকরা প্রকাশনী ছিল, রাদুগা প্রকাশনী, হ্যাঁ। নাম করা। তো সেখান থেকে আমি ওই রাশিয়ান বই পড়তাম, সব বাংলায় অপূর্ব, যেমনি তার পেপার, হ্যাঁ, কোয়ালিটি, হ্যাঁ, বড় হরফে লেখা। আমি একটা প্রাইজ পেয়েছিলাম স্কুলে, রাশিয়ান বই এরকম অনুবাদ করা, সেটার নাম ছিল সার্কাসের ছেলে। এরকম লম্বাটে হার্ড বোর্ড, হ্যাঁ, অনেকগুলো গল্প ছিল। সার্কাসের ছেলে বলে একটা গল্প ছিল, ওই গল্পের নামকরণেই বইটার নামকরণ হয়েছে সার্কাসের ছেলে। আর আমার অলিভার টুইস্ট, মানে চার্লস ডিকেন্স ভীষণ প্রিয়। হ্যাঁ, তো ওই সার্কাসের ছেলে পড়তে গিয়ে অনেকগুলো গল্প, তার মধ্যে একটা গল্প ছিল, দেখ বইয়ের কি মানে কিভাবে লেগে থাকে, দাদু আর নাতির গল্প। দাদু ভ্যাগাবন্ড, তার আর দুজন দাদু নাতি ছাড়া পৃথিবীতে তাদের আর কেউ নেই, ঠিক আছে? বাচ্চাটার বাবা মা চলে গেছে, দাদুর কাছেই মানুষ, ওই দুজন রাস্তায় ঘুরে বেড়ায় নিজেদের মতো, ভ্যাগাবন্ড গোছের একটা ইয়ে। তো সেখানে ওরা, এইটুকুই মনে আছে আমার, যে দাদু আর নাতি কোথাও একটা যাচ্ছে, যেতে যেতে একটা অ্যাভিনিউ গোছের একটা রাস্তা, সেখান দিয়ে দুদিকে গাছ, খুব সুন্দর জায়গাটা, হ্যাঁ, আর খুব খিদে পেয়েছে দুজনে। তখন একটা গাছের নিচে দুজনে বসেছে, বসে পুঁটুলি লেখা থাকে, পুঁটুলি থেকে একটা টিফিন বক্স বেরিয়েছে, সেই বক্স থেকে বেরিয়ে কি কি খাওয়া হচ্ছে, পাউরুটি, হ্যাঁ, পাউরুটি, টমেটো, হ্যাঁ, নুন দেওয়া, বিট নুন দেওয়া, আর শশা। আমার না এখনো জাল জলটা এলো। হ্যাঁ, আর পনির, সেই প্রথম পনির বলে যে একটা কিছু একটা ব্যাপার আছে, পনিরটা আবার কি, মাকে যে মা পনির কি গো জিজ্ঞেস করলাম, মা বললেন চিজকে বলে এরকম। সেই পনির দিয়ে পাউরুটির মধ্যে দুটো পাউরুটি দিয়ে টমেটো, একদম উল্টা হচ্ছে। হ্যাঁ, এখন আমরা অবশ্যই ইয়াম বলতে চেয়েছি, কিন্তু আমরা উম্মি বলবো। যে টমেটো মাঝখানে একটু নুন দিয়ে, শশাটা দিয়েছে, পনির দিয়েছে, তার উপরে ফ্রেশ পাউরুটি, দুজন মিলে কচর কচর আওয়াজ হচ্ছে, খাওয়া হচ্ছে। সেই খাদ্যটা যে আমার কি প্রিয়, বাকি গল্প ভুলে গেছি, কিন্তু কি হয়েছিল খাওয়ারটা ডিটেলে মনে আছে। এইটা কারেক্ট আছে। আমার যেমন ছোটবেলার আমার মনে হতো পুজো শুরু একটা পয়েন্টে মনে আছে, আমি তো এটা সবারই মনে পড়বে আই থিঙ্ক, একটা পয়েন্টে আশ্বিন মাসেরটা ভাদ্র মাসে আসা শুরু হলো, মানে অনেকদিন আগে থেকে পুজো সংখ্যা পাওয়া যেতে লাগলো। আমার না ওটাতে অসহ্য লেগেছে, খুব রাগ হয়েছে। ওই ব্যাপারটা হচ্ছে না। ম্যাক্সিমাম 15 days। আমার ওই আশ্বিন উপরে লেখা থাকতো, আশ্বিন ওই ইয়েটা আশ্বিন ওই 1400 সামথিং, ওই যে ওইটা যখন আমি মানে ওইটা পাওয়া মানে পুজো অ্যাকচুয়ালি শুরু হলো একদম। আর তখন না ঠিক ওই সময় পুজোর প্যান্ডেল হচ্ছে, মাস ধরে ঝুলে খেলছি আমরা, একটা ওভারঅল স্কাইয়ের একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে, গরমটা কমে গেছে, গরম কমেছে। না অদ্ভুত লাগতো যে আচ্ছা কি করে হয় না। তো এবার বেনারসে গিয়ে আমার মনে হচ্ছে শিডিউল মিলছে না, এমন না যে হাফিয়ে শেষ হয়ে যাবে, আগুন আছে তোদের কাছে? কিছুই নেই। কিন্তু ওই একটা সময় অক্টোবরের থেকে ঠিক 1.5 মাস আগে আর মনে হচ্ছে পুজো এসে গেছে, জানিস তো।
আমার মনে হচ্ছে আশেপাশের লোকজনও এটাকে প্রমোট করার জন্য নেই, কিন্তু আমার মনে হচ্ছে পুজো এসে পুজো গেছে। এসে গেছে। এটা কি করে হয়? এটা একেবারে মানে একদম, এটা কোথা থেকে আমার ম্যাজিক। আমার একটা সাউন্ড মনে আছে যে ওই বাবা ঠিক পুজোর ওই হাফিয়ালিটা শেষ হবে ওরকম একটা সময় বাবা প্রতিদিন বাজার করে ফিরতো, আর বাবা দুবার করে কলিং বেল মারতো, ক্রিং ক্রিং। তখন আমরা জানতাম বাড়ি থেকে দৌড়ে গিয়ে বাজারে ব্যাগটা নিয়ে ঘরে ঢুকবো। যেদিন বাবা শারদিয়া নিয়ে ফিরতো সেদিন 2-3টে এক্সট্রা থাকতো, টিং 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 করতে একটা হতো। বাবাও খুশি। আর আমাদের যে ছোটাটা যে ও চলে এসছে, ওরে ওই আনন্দের বাবা। মতো আমার মনে হয় না আমি আমার জীবনে অনেক রকম আনন্দ তো আচ্ছা, পাওয়া যায়। একটা বয়স আমরা সবাই কাটিয়েছি এখানে, আমরা চারজন যে বসে রয়েছে বা উল্টো দিকেও তোরা যারা আছিস, যে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টে যাওয়ার হ্যাঁ একদম। সেটা পুজোতেই হলো, পুজোতেই হলো, এবং ফুল প্যান্ট অষ্টমীর দিনই হবে। হ্যাঁ আর তখন বাবা সেই নিয়ে যেতেন দর্জির কাছে। হ্যাঁ আমাদের পাড়া ছিল লালদা। লালদার কাছে আমাদের যেতে হতো। পাড়ায় ছিল নারায়ণ। আমাদের ছিল গড়িয়াহাটের রাজু। হ্যাঁ, এবার লালদার ব্যাপার আছে, এবার এতদিন পরে আসলে তো হবে না, দর্জিদের দেমাক আলাদা। সেই বাকি বছর তারা কানে পেন্সিল গুজে চাতক পাখির মতো তাকিয়ে আছে, কিন্তু ওই সময়টাই খালি ওদের রোয়া। প্রত্যেকে অমিতাভ বচ্চন অ্যাটিটিউডে, প্রত্যেকে অমিতাভের অ্যাটিটিউড। ভাই এরকম একটা ব্যাপার চলে আসছে। আর গেলে না এরকম তো, হ্যাঁ ঠিক আছে, দাও দাও। আরেকটা পেটের ষষ্ঠী তো বন্ধ হয়ে যাবে কিন্তু। আরে বাবা, আমার এসছে অষ্টমীর দিন সন্ধ্যেবেলাও ডেলিভারি। হ্যাঁ ডেলিভারি হয়েছে। সেই ফুল প্যান্ট আমার মনে আছে, গড়িয়াহাটে স্টাইলো বলে একটা দোকান, এখন আছে কিনা জানি না, স্টাইলো বলে খুব নাম করা দোকান ছিল তখনকার দিনে। এটা আমার ছোটবেলার কথা বলছি, তখনকার দিনে খুব বিখ্যাত দোকান। দারুণ দারুণ রেডিমেড শার্ট প্যান্ট পাওয়া যেত, বিশেষ করে শার্ট। তা মা একবার, মায়ের অফিস ছিল গড়িয়াহাটে, কুন্ডু ট্রাভেলস আমার চাকরি করতেন, আর এই পুজোর বোনাসটা মা পেলেন, আমার হাত ধরে বাজার করতে বেরোনো হলো। বিরাট আনন্দ আর কি, পুজোর মার্কেটিং। তো বেরিয়ে স্টাইলোতে ঢুকেছি, ঢুকে আর বাবা তার আগেই একটা কালো প্যান্ট, ব্ল্যাক কালারের বেল বটম ঘের এবার এরকম ঘেরালে একটা বানানো, মানে সেটা তখন আসেনি, দর্জি বানাচ্ছে, কিন্তু আমার স্বপ্নে আমি বেল বটমটা রোজ দেখছি। হ্যাঁ রোজ, দিনে রাতে যখনই চোখ বুনছি বেল বটম ছাড়া কিচ্ছু দেখছি না। এবার একটা শার্ট কিনলাম অরুণব, মা কিনে দিলেন, একদম এই কালারটা, সন্দেশের ওপরে যে অরেঞ্জ কালারটা, এটাকে আরো ডিপ করে দেয়, ইট ভিজে, ইটের ইট ভিজে গেলে যে কালারটা, ওরকম একটা শার্ট, ফুল স্লিভ। আমি খুব একটা হাফ স্লিভ পরতাম না, ফুল স্লিভ একটা শার্ট, একটু শর্ট লেন্থ শার্টটা, তার উপরে কাট্টু অষ্টমী, ইট কালারের জামা, কালো বেল বটম। আর কি চাই জীবনে? তো বইছো না তো তুমি, মানে তুমি অমিতাভ বচ্চন। এক্স্যাক্টলি, কেউ দেখছে না, আমি নিজেকে যা দেখছি তাতে আমি যে মানে আমি 10,000 লোকের হয়ে নিজেকে দেখছি, একদম 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 পাড়ার সমস্ত মেয়েদের হয়ে আমি দেখছি নিজেকে। একদম। কেউ দেখছে না আমাকে, আমি এখন বুঝতে পারি কেউ দেখেও নি। কলেজ পুকুরকে নিয়ে একদম নিজেকে যে কি মনে হচ্ছে, মানে ওই মেঘের ওপর দিয়ে হাঁটি, একদম মেঘের ওপর দিয়ে। আমি আমার বেল বটমের একটা গল্প বলি। আমার আর কেটু, মানে আমার এক ভাই ছিল কেটু, আমাদের না এটা, আমরা এখন ভাবি যে কিরকম ছিল ব্যাপারটা, আমাদের একই রকম জামা হতো। তখন একটা চল ছিল, একটাই পিস থেকে দুটো জামা হবে, আর একটাই পিস থেকে দুটো প্যান্ট হবে। আর শুধু সহোদর ভাই নয়, না, কেটু আমার সহোদর ভাই নয়, আমার পিসতো ভাই। তা আমাদের মধ্যে ওরকম ছিল না, মানে আমাকে কেউ ছোটবেলা জিজ্ঞেস করলে বলতো কয় ভাই বোন, আমি না সবাইকে ইনক্লুড করে 12 ভাই বোন বলতাম। ভাবতো যে কি মামা তো পিস্তো তো সব ভাই বোন মিলে আমরা ভাই বোন। হ্যাঁ 12 জন। এবার আমি আর কেটু যথারীতি, এবার বেল বটমের ব্যাপারটা তো হয়েছে। এবার আমার বাড়িতে এটা, মানে বেল বটমটা হবে ক্লাস 7 অব্দি, বেল বটমটা ফিরে আসেনি, মানে বেল বটম ফিরে এসছে আমার ক্লাস 7-এ। তার আগে অব্দি কিন্তু তোমাদের সময় ওটা আমাদের বন্ধ হয়ে গেল। লাস্ট আমরাই বেল বটম পেয়েছি। তারপর হলো ব্যাগি এসছে, হ্যাঁ ব্যাগি এসছে, ব্যাগি জিন্স, ব্যাগি এসছে। আচ্ছা, ব্যাগির পরে আবার বেল বটম ফিরে এসছে। এই বেল বটম যখন ফিরে এসছে, এটা বোধহয় আমাদের 8, 9, এক্স্যাক্টলি আমি ওটাই বলছি, 7 থেকে ব্যাপারটা ফিরেছে। 8-9-এ গিয়ে একটুখানি বেল বটম বানাবো। লাল দাগে গিয়ে বললাম, বাড়িতে বলা যাবে না, লাল দাগে গিয়ে বললাম যে, বলে কত করব?
ঘের কত করবো? 17। ঠিক। মানে 17 ইঞ্চি ঘের হবে পাটা। আমি আর কেটু যে হাঁটছি উপরটা চাপা, একই রকমের একটা খয়েরি বেল বটম পরে দুজন হাঁটছি, আর একই জামা, একই পিস থেকে বানানো একই জামা পরে। এইটার যে কি আনন্দ, কি আনন্দ! এবং কিচ্ছু করছি না, প্যান্ডেলে গিয়ে বসে রয়েছে। আমাদের ওখানে মাঠ আছে কয়েকটা, বুঝলে, দাদাভাই মাঠ আছে, যারা শিলিগুড়ি থেকে দেখছেন তারা জানবেন, ওয়াইএমএ মাঠ আছে। সেসব মাঠে যখন ঢুকছি না, এন্ট্রি মানে পেছন দিকে এমনি স্কোরিং হচ্ছে, পেছনে এমনি স্কোরিং হচ্ছে, বিভৎস গ্র্যান্ডারাস একটা স্কোরিং। মাঠে আমরা ঢুকছি, আর মাঠে না খুব পুজোতে তো সবাইকে সুন্দর লাগে, সরস্বতী পুজোয় এবং মানে দুর্গাপুজোয় বেশি সুন্দর লাগে, অন্যরকম সুন্দর। আর আমি ঢুকছি, আমরা দুজন ঢুকছি, চারিদিকে মানে মনে হচ্ছে যে সবাই আমাদেরকেই দেখছে, যেটা অঞ্জনা বললো, আই ক্যান হার্ড রিলেট। হ্যাঁ, যে আমার মনে হচ্ছে যে এ সবাই তো পড়ে যাবে এখনই, মানে এ তো অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমাকে যা লাগছে একদম অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে লোকজন। কেউ দেখছে না, কারণ সবাই ভাবছে, সবাই ভাবছে আমাকে যা লাগছে। সত্যি একটা ছোট্ট গল্প, মানে একটা অভিজ্ঞতা শেয়ার করি। এইরকম একটা বয়স যখন আমার 8-9, বেল বটম এসছে, ফুল প্যান্টটা হয়েছে, কারণ পায়ে লোম গজিয়ে গেছে, দরকার নেই আর হাফ প্যান্ট অসভ্য লাগবে, ফুল প্যান্ট ঢাকো। এরকম একটা বয়সে হঠাৎ আমি একদিন আয়নার সামনে নিজেকে দেখছি, দেখতে দেখতে হঠাৎ আমার কি মনে হলো, আমি এরকম করে একটু কান ঢাকার চেষ্টা করেছি, চুল দিয়ে একটা। তা সেও রাজি হয়েছে আর কি, এই পর্যন্ত আছে ব্যাপারটা। এইভাবে আমি ঘুরে বেড়াচ্ছি, মা অফিস থেকে ফিরেছে, মা খেয়াল করেনি সব, তাই মাঝে মধ্যে আয়নায় দেখছি রে। খানিকক্ষণ পর বাবা ফিরলেন। কানের গোড়ায় বলতে যেটা বোঝায়, কানের গোড়ায় কথাটা আমি অনেক পরে শুনেছি, আর উপলব্ধি, অভিজ্ঞতা, অনুভূতি সব একবারে একটি চল। আর বাবা খুব জানোয়ার, কথাটা জানোয়ার মানলো। আর বাবার বিরাশি শিক্ষা, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের কান ডাকা আর কি ব্যাপার। চুল বাঙালিদের স্টাইলেরও একটা বয়স ক্রিয়েট করে দিয়েছে, যে এই বয়সটা থেকে তুমি করতে পারো তোমার, তার আগে অব্দি চুল ফুল যা বলবো আমরা। বাবা, আর সেই সেলুন গুলো কি অদ্ভুত হতো, বসিয়ে দিত, তারা একটা কিভাবে কাটতো। বাবার রেজার নিয়ে তখন এরকমই 7-8 বয়, এই সময়টাতেই তো এগুলো হয়। আমার কি মনে হয়েছে তখন গোফের রেখাটা একটু গজিয়েছে, আমি কামিয়েছি, কামিয়ে দেখছি অসহ্য বাজে লাগছে। মানে কিরকম একটা লাগছে নিজেকে, কিরকম ছাল ছাড়ানো মুরগি গোছের একটা মুখ হয়ে গেছে, কিরকমই জানি লাগছে, পছন্দই হচ্ছে না। এবার কি করব, গোপ তো অত তাড়াতাড়ি গজাবে না। আমি মায়ের আইব্রো, বাবার রেজার, তারপরে মায়ের আইব্রো পেন্সিল, সেটা দিয়ে গোপ এঁকেছি। শোন না, গোপ এঁকে দেখছি না ঠিকঠাক আছে। রাত্রিবেলা খেতে বসেছি, বাবা মা আমি, খেতে খেতে যথারীতি জল জল খেতে গিয়ে হিটলার হয়ে গেছে। মা ভাতটা দিতে গিয়ে হঠাৎ তাকাল, কি তো মুখটা এরকম লাগছে, আর বাবা না চুপচাপ খাচ্ছেন, এরকম লাগছে কি তুই গোঁফ কামিয়েছিস? না তো, এই তো গোঁফ, মুছে গেছে, মানে মুছে যাওয়া দিনগুলি কিছু আগে তখন এইভাবে একদিক মুছে গেছে, এদিকে হয়তো একটু রয়েছে আঁকা, মানে ভয়ঙ্কর আরো। ওরে বাবা, কি সব অভিজ্ঞতা না। হ্যাঁ, দারুণ দারুণ। আজকের এই আড্ডায় কত কিছু ফিরে আসছে। দাঁড়িয়ে উঠতো না, মানে ক্লাস 9-5 অবধি। এবার বন্ধুদের ততদিনে উঠে গেছে। এবার আমি একদিন ইয়েতে গেছি, সেলুনে গেছি, চালার সাথে গিয়ে বলেছি আমার দাড়ি ফাড়ি কাটি তো। ও কাটে তো নি, বাবাকে বলে দিয়েছে আপনার ছেলে সেলুনে আসছে, ও কিন্তু দাড়ি গোফ কাটার কথা বলছে। আর বাবা কি মার, বিশাল মার খেলাম। জাস্ট আমি না এটার কারণটাই বুঝি না। হ্যাঁ, যে এটার কারণটা কি? কারণ কিছু না, আমি বলছি আমার বাবা অদ্ভুত ব্যক্তিত্ব ছিলেন। বাবা খুব ইন্ডিয়া কিংস আর 555 খেতেন। তা আমাকে মাঝে মাঝে আমাকে বেটে বলে ডাকতেন। আমার বাবা খুব হ্যান্ডসাম, 6 ফুট লম্বা, খুব শক্তিশালী একজন মানুষ ছিলেন। তা আমাকে বেটে এদিকে আয়,
তা আমি যেতাম বাবার কাছে, বাপ না ওটা ছিল আমার শুনতাম, বাবার সঙ্গে অফিসে যেতাম, বাবার অফিসে গিয়ে বসে থাকতাম, এটা আমাকে দুটান দে। আর মা তো বিভৎস চিৎকার, কি করছো তুমি, এই ছেলে তোমার 5-6 বছর বয়স, কি করছো তুমি, এইভাবে নষ্ট করছো ছেলেটা, খাক না কিচ্ছু হবে না, একদিন তো খাবেই, নে বেড়ে দুটো টান দে। তা আমি ফুসফুস করে টান দিতে দিতে আমার সিগারেটের নেশা হয়ে গেল। হ্যাঁ ওই সময় হ্যাঁ, ক্লাস 9-এ বলে। আপনারা প্লিজ ক্ষমা করবেন, আমি স্বীকার করছি খুব অন্যায় হয়েছে, বাবারও আমারও, আমার নেশা হয়ে গেল। হওয়ার পরে আমি খুব ব্যারলানের শর্টস আর গেঞ্জি পরতাম, তখন ব্যারলান খুব হিট আর কি। তখন আমার এইটুকু হাইট, পুরুষ যেরকম ছোট ওই সাইজ, জানি পুরুষের ছোট দেখেছিস ওই সাইজ। আমার পকেটে 4 স্কোয়ারের প্যাকেট, ও ফুল প্যাকেট। এটা কোন ক্লাসে পড়ো তুমি তখন? 6 হবে না না, 5-6 বছর বয়স, কি বলছো? 6-7 বছর বয়স, নার্সারি লেভেলে কথা হচ্ছে। নার্সারি লেভেলে, কিন্ডারগার্টেন। আমার পকেটে 4 স্কোয়ারের প্যাকেট, এ রাম, হ্যাঁ, সঙ্গে লাইটার। এ রাম। আবার খুব লাইটার আর ঘড়ির শখ ছিল। পকেটে লাইটার আর সিগারেটের প্যাকেট, বেশ আমি মাঝে মধ্যে টাক করে জ্বালিয়ে সিগারেট খাই। ঢক না তো গো, এরকম ঢপ মারা যায়? একটা কিন্ডারগার্টেনের ছেলে পকেটে শুভাঞ্জন, এরকম বানিয়ে বলা যায়? এবং নিজের এই চারিত্রিক গঠনমূলক যে আবার ফাউন্ডেশন, সেই সম্বন্ধে এটা ঢপ কেউ দিতে পারে? অজস্র মানুষ আমাকে খিস্তি করবে, এখন গালাগাল দিচ্ছে ওখানে বসে বসে, কমেন্টে আসবে এই জন্যই লোকটা এরকম পাকা হয়েছে, এরকম কমেন্ট আসতে পারে, এই জন্যই এটা এরকম, ছোট থেকেই এরকম, তখনই বুঝেছি এসবও আসতে পারে। এবার একদিন বাবার অফিসটা ছিল গড়িয়াহাট মার্কেটের ওপরে, তো বাবা ওখানে খুব পপুলার ছিলেন। তো বাবার একজন ম্যানেজার ছিলেন অক্রুল কাকু, বাবা খুব ভালোবাসত, বাবার ন্যাওটা ছিল। বাবা, অক্রুল কাকু আর আমি অফিসে যেতাম, বললাম না বাবার সঙ্গে অফিসে যেতাম, অফিস শেষ হয়েছে, বাবারা বাজার করবে। তা গড়িয়াহাট বাজার, সন্ধে 6টা 6:30 গম গম করছে বাজার, ঢুকেই বাঁ দিকে একটা তোর এই কদমা, খই, মুড়ি ওরকম একটা বড় দোকান, সেটা একজন বয়স্ক লোক চালান। তা বাবা বলেছে যে বোম্বা এখানে থাকলো, ওনাকে বলেছেন যে ও থাকলো এখানে, আমরা বাজারটা করে আসছি, ওখানে দাঁড়িয়ে, ও থাক, আপনি একটু দেখবেন। তা হ্যাঁ ঠিক আছে তোমরা এসো। বাবারা চলে গেছে, আমি ওখানে, গড়িয়াহাট মার্কেট সবাই যাতায়াত করছে, ঘম ঘম করছে বাজার, সেখানে একটি এইটুকু ছেলে, সে তাক করে একটা 4 স্কোয়ারের প্যাকেট বের করে, একটা সিগারেট বের করে ধরিয়ে লাইটার দিয়ে টাকা আসছে। খুব টানছি, টানতে টানতে আমি দেখছি যে বেশ কিছু লোকজন জমা হয়ে গেছে। হ্যাঁ জড়ো হচ্ছে। আমার কুচপড়ো, বাবা এলাও করেছে মানে কি? ওটা যে খারাপ সেটা তো তোমার আইডিয়া নেই। না না না, ওটা যে খারাপ তো আইডিয়া নেই। খাওয়ার জিনিস, খাবার জিনিস খাচ্ছি, ভালোও লাগছে খেতে, হেভি একটা অ্যাটিটিউড আসছে, ভালো লাগছে বেশ খেতে, লাইটার ফাইটার দিয়ে ধরাচ্ছে, এটাই সবাই ঘুরে ঘুরে দেখছি, আমার কি যায় আসে, টানছি। একটা ফিস হচ্ছে চারপাশে, ওখানে গুঞ্জন উঠেছে। বাবা ফেরার পরে ওই ভদ্রলোক বাবাকে র্যাম্পার্ট দিলেন। তোমার লজ্জা করে না অশোক? তুমি এইভাবে এই ছেলেটাকে, এত সুন্দর, মানে একটা মাত্র ছেলে, তুমি এইভাবে তুমি নষ্ট করছো ছেলেটাকে, সেই কি ভেবেছো তোমরা? আর তখন এই ব্যাপারটা ছিল, বয়স্ক মানুষ বকলে তখন শুনতো, কি হচ্ছে মশাই, এই ব্যাপারটা তখন হয়নি আর কি। তো উল্টো কি হলো জানিস, বাড়িতে এসে বাবা কি মারলো আমাকে। তার যুক্তিটা কি? তুই খাচ্ছিস খা, ওইখানে দাঁড়িয়ে সিগারেটটা ধরিয়েছিস কেন? স্বাধীনতার অপব্যবহার, মার তো হবে। স্বাধীনতার অপব্যবহার। বাবা সেই যে আমি সিগারেট ছাড়লাম, তারপরে আবার ধরলাম, তারপর আওয়াজ। বাই দ্য ওয়ে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হ্যাঁ, আমাদের সবার তরফ থেকে যতজন আমরা সিগারেট খাই, নিশ্চয়ই। সবাই সবাই সিগারেট খাই, খারাপ ব্যাপার, ভালো না। হ্যাঁ, কিন্তু এবং ওটা না খাওয়াই উচিত, একদম না খাওয়াই উচিত। এবং সিগারেট আমরাও চেষ্টা করে যাচ্ছি। ক্ষতিও করে, আমরাও চেষ্টা করছি। এই সতর্কীকরণ দিয়ে তোমাদের প্রথম সিগারেট খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করো। ফার্স্ট যেবার এ বাবা আমারটা বলা যাবে না, কেন? বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল আমাকে ধরা খাওয়ার পর। প্রথম দিন খেয়ে ধরা পড়ে গেছো? আমি তখন ক্লাস 3-তে পড়তাম। ইস বাহ,
দেখেছো খুব একটা পিছিয়ে নেই, ইতে খুব একটা পিছিয়ে নেই বাবার আসছে থেকে। না আচ্ছা কিনে আমার বাবা তো খান না এসব সিগারেট। না, আমার বাবা খেতেন তখন প্রচন্ড সিগারেট খেতেন। আমার বাবা তো একদিনে ছেড়ে দিলেন, একদিনে সিগারেট ছাড়লে এরকমই ছাড়। জাস্ট ছাড়লেন। মানে কি, বাবার তখন বোধহয় 40 বা একটু আরেকটু বেশি মানে হ্যাঁ মানে 50 বয়স হবে। হঠাৎ একদিন এসে বাড়িতে বললেন আমি আর সিগারেট খাবো না। একটা প্যাকেট ছিল, প্যাকেটটা ফেলে দিল, ফেলে দিয়ে বললো আর সিগারেট খাবো না। কিছু একটা মনে হচ্ছে নিশ্চয়ই। সে তার আগে বাবা আমার আমার মা বাবা এমনিতে আমার সঙ্গে খুবই ফ্র্যাঙ্ক। বাবা কিন্তু এত ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হবে সেটা বুঝতে পারেননি। এত ফ্র্যাঙ্ক করতে গিয়ে এবার ওইটাতে খেয়ে ধরা পড়েছিলাম, এবং সে ধরা পড়াটাও আমার এক ভাইয়ের জন্য, আমার এক কাজিনের জন্য, কে সেই কেসটা খাইয়েছিল। সে আমরা দূরে গিয়ে খেয়ে এসেছিলাম, খেয়ে তারপরে হাতে পেয়ারা পাতা ঘষে, বাবা তারপরে দেশলাই কাঠি চিবিয়ে, পেয়ারা পাতা চিবিয়ে এইসব করে। তখন তো আর ক্লোরোমিন ছিল না, ক্লোরোমিন অনেক পরে এসেছে পৃথিবীতে। হ্যাঁ তখন মার ছিল, তখন মার দিয়ে পান খেলে হয়ে যেত। হ্যাঁ আরেকটা ছিল কিমাম, কিমাম খেলেও নাকি ইয়ে হয়ে যায়। তো এইসব হচ্ছে ছোটখাটো জিনিস হ্যাঁ 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 করে দেখে নিতে হতো। আর জীবনে সবচেয়ে বড় সমস্যা কি জানিস, প্রথমে যেদিন বুঝলাম, আর পরের দিকেও তো আমি যখন বাড়িতে আসলে যাতে গন্ধ না পায়, আমরা প্রথমে ভাবতাম মুখে গন্ধ, আসল গন্ধটা থাকে হাতে, হাতে গন্ধ থাকে, আর জামাতেও জামাতে ভরপুর গন্ধ। তারপর সেইখানে আমার মানে ওই কেসটা খাওয়ার পর বাবা প্রথম কথা আমাকে জীবনে লিটারালি যেটাকে নাকে খত দেওয়া বলে, চুনের দাগ দিয়ে নাকে খত দিয়েছিল আমাকে দিয়ে। আমি ওটা প্রথম জানলাম ওইটাকে নাকে খত বলে। আচ্ছা, যেভাবে আমি কানের গোড়া জেনেছি। হ্যাঁ যেভাবে তুমি কানের গোড়া জেনেছো, আমি ঠিক এইভাবে নাকে খত ব্যাপারটা জেনেছি। আমি ভাবলাম এই, তারপর এটা আমি পরেও ভেবেছি এটার মানেটা কি। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আগেই হয়ে গেছে। হ্যাঁ কিন্তু এটার মানেটা আমি বুঝিনি, এখনো বুঝি না যে একটা চুনের দাগ দিয়ে নাক দিয়ে ওটাকে মুছতে হবে। তো এইসব করে ওইসব করে আমাকে রাত্রিবেলা বাড়ি থেকে বের করে দিল বাবা, বের বাইরে। তোর আমার দরকার নেই, ক্লাস 3 এর বাচ্চা, দরকার নেই। আমিও তখন না সত্যি এক্সপেরিমেন্ট হিসাবেই ব্যাপারটাকে করেছিলাম, মানে এরকম না যে খুব একটা মানে ইয়ের থেকে হয়েছিল। আরে কি রে, কাপ নেই? ওই ঘরে আছে কাপ, ঠিক আছে দিয়ে দে, এর মধ্যে দিয়ে দে। কফি গ্লাসে খাবো? যাক, তোমার কি গল্প প্রথম? না এটা আরেকটু ছোট্ট একটা শেষ আছে। মা তারপর সেভ করলো, মা তো অবভিয়াসলি মা মানে বললো ঠিক আছে। তারপরে বলা হলো যে জীবনে যেদিন প্রথম ইনকাম করবে সেদিন সিগারেট খাবে। বাবা খুব গম্ভীর ভাবে বলে দিল। তুমি রেগে গেলে বাবারা তুমিই বলে, মারাও সবাই তুমি হয়ে যায়। আমার বাবা কি চাকরি রাগ ছিল, আমাকে বললো তুই বলেই হ্যাঁ তুমি বলেছে সবসময় রেগেই ছিল। হ্যাঁ কি জানো তুমি যে আমার এরকম করছে একটা। আর তারপরে এই যে এইবার পয়েন্টটা হলো, আমি না আমার জীবনে খুব আর্লি টাকা ইনকাম করা শুরু করেছি। মোটিভেশনটা বোঝা গেল এখন। খুবই আর্লি, মানে আমি বলছি আমার তখন আমি প্রথম যেটা জীবনে ইনকাম করি। আচ্ছা এই যে এই শারদীয়া সংখ্যার কথা হচ্ছে, আমার একটা গল্প কিন্তু শুকতারাতে ছাপা হয়েছিল, সেই জন্য কিন্তু 156 টাকা পেয়েছিলাম। ওরে বাবা, খুব ভালো। 156 রুপিস। দারুণ দারুণ। টাকা পেয়েছো, চলে গেছো। হ্যাঁ এখন তো খাবো না, ওইটা না, ওই সময় শুরু করিনি। মানি অর্ডার এসেছিল মনে হয়, মানি অর্ডার। কতদিন পর কথাটা শুনলাম, মানি অর্ডার আসতো তখন। যাকে এটা, আর তাছাড়াও আমি বলছি ইনকাম পরেও আমি অনেক আর্লি শুরু করেছি। আমার যখন ক্লাস 9-10 তখন থেকে আমি টুকটাক কিছু না কিছু করে এদিক ওদিক করে টাকা ইনকাম করতাম। হ্যাঁ পকেট মানি, মানে 4 মিনারের প্যাকেট কেনার জন্য যথেষ্ট। তোমার প্রথম সিগারেট খাওয়া? প্রথম সিগারেট খাওয়াটা আমি অনেক পরে শুরু করেছি সিগারেট খাওয়া। হ্যাঁ ও খুবই ভালো ছিল। আমি সিগারেট খেয়েছি প্রথম বোধহয় হায়ার সেকেন্ডারির 2 বছর। হাই সেকেন্ডারি 2 বছর পর? আর শুরু করলি কেন? সেটা না, আমি এইচএস লেভেলে আর কি একটা খেলাম, হয়তো মাসে একটা এরকম। কিন্তু সেটা নিয়ে একটা গল্প হয়েছিল। গল্পটা হচ্ছে, আমি যখন হস্টেলে গেলাম তখন যাকে আমার সাথে রুম অ্যালট করা হলো তাকে আমার একদম পছন্দ নয়। আচ্ছা, পরে খুব ভালো বন্ধু হয়ে গেছিল, কিন্তু তখন সেই মুহূর্তে আমার একদম পছন্দ হয়েছে আমার। এই লোকটাকে ভাগানো যায় কি ছেলেটাকে? তো আমি বললাম দেখো আমি তো সিগারেট খাবো রুমে। হ্যাঁ বলে আমি সিগারেটের একদম পক্ষপাতী নই, এইসব প্রবলেম হয়। আমার কিছু করার নেই, যে বারবার বাইরে গিয়ে খেতে পারবো না, আমি সিগারেট খাবো। তো আমি সিগারেট খাচ্ছি, তখন এমনি মানে আমারই অসুবিধা হচ্ছে, সিগারেট খেতে খাই না তো, জাস্ট ওকে ভাগানোর জন্য।
নই আমি মাঝে মাঝে সিগারেট খেয়ে ফেলছি রুমের মধ্যে। এবার এই ছেলেটিও তেমনি, ও গিয়ে ওয়ার্ডেনকে করেছে কমপ্লেন। গ্র্যাজুয়েশনে ওয়ার্ডেনকে কে কমপ্লেন? হ্যাঁ, ওয়ার্ডেন আমাকে ডেকে বলছে যে हॉस्टल থেকে বের করে দেবো, হেন তেন, হ্যাঁ এখানে यहाँ पे ये सब करने आए हो, এইসব সমস্ত। আমি কি আর করবো, তো সেই আবার বাদ চলে গেল। অ্যাকচুয়ালি আমি রেগুলার সিগারেট খেয়েছি ইনকাম করা শুরু করার পর, চাকরি পাওয়ার পর। মানে অনেক বড় হয়ে। হ্যাঁ মানে 25-26 বছর বয়স। না কিন্তু আমরা পুজোতে ফিরি আবার। হ্যাঁ, পুজোর একটা জিনিস বাদ চলে যাচ্ছে, দুটো জিনিস বাদ চলে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি হচ্ছে পুজোর প্রেম। পুজোর প্রেম, যেটা পুজোর দশমীর পরে প্রেমটিরও বিসর্জন হবে। আরেকটি হচ্ছে পুজোর গান। ও তো এবার তোমরা বলো যে কোনটা নিয়ে আগে আলোচনা হবে? না না, দেখ পুজোর প্রেম নিয়ে আলোচনাটা থাক, মানে ওটা তো অনেক কিছু, অনেক আলোচনা হবে। কিন্তু আমার ক্ষেত্রে আমার পুজোর প্রেমের এক্সপিরিয়েন্স হলো, পুজোর সময় কাউকে একটা ভালো লাগতেই হবে, লাগবে, ওটা এইটা হলো ম্যান্ডেটরি। যেমন পূজা সংখ্যা কিনতে হয়, হ্যাঁ, হ্যাঁ। যেমন পুজোর গান শুনতে হয়, তেমনি একটি পুজোর মেয়েকে প্রেম ভালো করতে হয়। লাগতেই হবে। একটি মেয়ে বা ভালো লাগতেই মেয়েটিকেও হবে। ছেলে এবং সে বয়সে বড় হলেও কোনো অসুবিধা নেই। না, এবং যে ভালো লাগতে হবে, যে এই ভালো লাগাটার মধ্যে কি আছে, এই ভালো লাগাটার মধ্যে শুধুমাত্র একটু দেখা, ওই দিক থেকে কিন্তু কোনো আইডিয়াই নেই যে তাকে আমার ভালো লাগে। না না না, ওরা আড্ডা দিচ্ছে বন্ধু বান্ধবরা, একদম, একদম, একদম। আমি নিজে নায়ক সেজে ওই যে একদম। না, কিন্তু এখানে আমার দুখান কথা আছে। কও। কথাটা হচ্ছে যে এই যে সত্যিটা বলে যে তার কিছু আসে যায় না, এটা ষষ্ঠী অবধি সপ্তমী অবধি মানতে পারবো, কিন্তু ষষ্ঠী সপ্তমী দুদিনই একই সময় যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, সিগন্যাল পাওয়া গেছে। তারপরে যখন ব্যাপারটা অ্যালাইন হয়ে গেল, তারপর অষ্টমী এবং নবমীতে কিন্তু দুদিক থেকেই ব্যাপারটা হ্যাঁ, এটা একটুখানি, ঠিক ঠিক হাসি পায়। হ্যাঁ যে আচ্ছা এই সময়টা অ্যাডজাস্ট করে, এই সময় তো ও আসে, এই একটা ব্যাপার, এবং একটু আর চোখে তাকানো, এগুলো হ্যাঁ, এগুলো হতো। এটা কি প্যান্ডেল বাই প্যান্ডেল? মানে আমার না, আমার প্যান্ডেল বাই প্যান্ডেল হয় নাকি ওরকম, যে কোনো একটি জায়গা, সেটা প্রেফারেবলি নিজের পাড়া না হলে বেটার। হ্যাঁ, নিজের পাড়ায় হতো না। হতো না, অন্য পাড়ায় গিয়ে অন্য কোনো পাড়ার পুজোতে গেলাম। বন্ধুদের পাড়া, বন্ধুদের পাড়া। আমার একবার মনে আছে পুজোর কেত কত ইম্পর্টেন্ট। দেখ, আমার হাফ ইয়ারলি পরীক্ষার সময় 4 নম্বর অঙ্ক পরীক্ষার দিন আমার হাত ভেঙেছে। ঠিক আছে, তো বুঝতে পারছো প্লাস্টারটা পুজোতে আছে। শোনো, এবার প্লাস্টার তো এরকম, এবার এরকম এই বাঁ হাতটা ভেঙেছিল। কি করলাম না আমি, জিন্স, তখন একটা জিন্স খুব পপুলার হচ্ছিল, সেটা হলো রাফ এন্ড টাফ। রাফ এন্ড টাফ জিন্স, সেটা হলো রাফ এন্ড টাফ, হলো অক্ষয় কুমার অ্যাড দিত। আর খুব খারাপ একটা বস্তার কাপড়ের মতো কাপড় এখন মনে হয়, কিন্তু সেই রাফ এন্ড কাপড়টা টাফের সেই সময় সুবিধা ছিল রেডিমেড নয়, কাপড় পাওয়া যেত, লালদা বানাতো ওটা, আবার ওই ইয়ে দিয়ে আবার ওইটা আমরা বলতাম যে ওটা কোনটা দিতে হবে, ওটা সিলেক্ট করা যেত, সেটা একটা ব্যাপার। আমি কি করলাম, জিন্স নিয়ে এই হাতটা তো এরকম, তো এবার ভেবে দেখো, হ্যাঁ ব্যাপারটা জাস্ট এরকম করে দিলাম, করে এইখানে পকেটে হাত দিয়ে পুরো পুজো ঘুরে যাচ্ছে। একটা এত অব্দি করা, এত অব্দি একটা ফুল স্লিভ, আমার একটা ফুল স্লিভ টি শার্ট ছিল, যেটা ওইবার পুজোয় পেয়েছিলাম আমি, লাল আর কালোর এরকম স্ট্রাইপ, কলার আলা, ওটা পুরো তো মনে হচ্ছে আমি প্রেমের। আমার একটা গল্প আছে, আমার নিজের নয় এবং পুজোর প্রেমও নয়, কিন্তু প্রেম ঘটিত ঘটনাটা। সেটা হচ্ছে আমার একটি বন্ধু, খুব ভালো বন্ধু, তার তো প্রেমিকাও রয়েছেন। তখন আমরা বোধহয় 11-এ পড়ি। এবার আমরা পুজোয় ঘুরতে বেরিয়েছি, অষ্টমীর দিন হবে কি নবমীর দিন হবে, হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে ওই মেয়েটির পাড়ায় আমরা গিয়ে পৌঁছলাম। এবং ইচ্ছে ছিল, মানে ওরকম কোনো প্ল্যান নেই যে ওর পাড়ায় যাচ্ছে, ওটা একটা বড় পুজো হয় ওখানে গিয়ে ওর হঠাৎ মনে হলো, আমাকে বলছে, প্রেমাশিস আমার না ওকে খুব দেখতে ইচ্ছে করছে। এবার সে তো পাড়ায় নেই, তখন পল্লবে নেই, তো দেখতে ইচ্ছে, কি করবি এখন? এবার দেখো, মানে এই যে বলে না ভালো ছেলে ছিল, তারও কিছু সুবিধে আছে বন্ধুদের জন্য অ্যাটলিস্ট। বলে দেখ, আমি গেলে পরে তো প্যাদানি খাবো, তুই ওর বাড়িতে গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। বলে, এটা তুই কি বলছিস? আমি ওর বাড়িতে গিয়ে কিভাবে ডেকে নিয়ে আসবো ওকে? বলে, না তোকে কিছু বলবে না, তো তুই যা, আমি এখানে দাঁড়াচ্ছি, ওকে বল যে আমি এই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। তার গলির মধ্যে, আমি গলিতে ঢুকে গেলাম, আমাদের বাড়িটা চিনি, তার বাড়িতে কলিং বেল টিপলাম। অবভিয়াসলি কাকিমা বেরিয়ে এলেন। কাকিমা আমাকে চেনেন না, হ্যাঁ আমাকে চেনেন না। বললাম, কাকিমা আমি প্রেমাশিস। এবার উনি চিনলেন, কারণ প্রেমাশিস নামটি
বেশ পপুলার, পপুলার, ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে হিসেবে পড়াশোনায় ভালো, ভালো ছেলে মানে কি ব্যাপারটা কিছু এখনো সেটাই। না, ভালো ছেলে মানে হচ্ছে এর থেকে আমার মেয়ের কোনো রিস্ক নেই, এই জাতীয় ভালো। ওইটা ভালো ছেলে, একদম একদম। ওটা প্রথম ভালোত্বের প্রথম নিদর্শন যে এ অন্তত সেফ আছে ব্যাপার। এবার প্রভাশিস ভালো ছেলে, ও তুমি প্রেমাশিস, হ্যাঁ বলো। বললাম না কাকিমা, ঘুরতে বেরিয়েছিলাম, জল তেষ্টা পেয়েছে, মানে আর কোনো বাড়ি পাই। হ্যাঁ হ্যাঁ, এসো 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 করে ঢুকছি তো আমার বন্ধুটি যে মেয়েটি ও বেরিয়েছে, ও আমার ভালো বন্ধু, ওকে দেখে এইভাবে তাকিয়ে আছে যে তুই এখানে কি করছিস? কেন তুই তুই এখানে কি করছিস? মানে what is the logic? মানে কোন দিক দিয়ে মেলাবো এটা বুঝতে পারছি না। একদম একদম। হ্যাঁ, নবমীর দিন এসে আমি দেখলাম যে মোটামুটি ঠিকঠাক জামা কাপড় পরে আছে, মানে বাইরে যেতে পারে। আমি বললাম ওই যে মোড়ের মাথায়, আমি ভিতরে ঢুকছি, তুই যা করে আমি ঢুকে গেছি। তারপরে নাড়ু খেলাম ওদের বাড়িতে। বাহ। হ্যাঁ, বসো বাবা, একদম, তারপর পড়াশোনা কেমন চলছে? মানে তো তোমার 10 মিনিট সমস্ত সন্দেশ নাড়ু তৈরি হয়ে গেল, হ্যাঁ, সেই আহা। প্লেট একদম, আমি খেলাম একদম। এবং ধীরে ধীরে খাচ্ছি, কারণ ওটা তো গিয়ে দেখা করে চলে এলেই হবে না। হ্যাঁ, তারপর আবার একটু থাকতে হবে না? প্রশ্ন হচ্ছে, আচ্ছা বাবা তোমার পড়াশোনা কেমন চলছে? আচ্ছা কোন আমার সালে মেয়েটা তো ওকে মাঝে কিন্তু এরকম মাঝে একটা ভালো ছেলে থাকে যে সবার আগে চলে যায়, হ্যাঁ, ওকে গার্ড করে, ভাই তুই ওকে লিলিয়ে দেয় আগে। চল ঘুরতে যেতে পারবে। আমার একটা বিজয় করার অভিজ্ঞতা শেয়ার করি এই আড্ডায়। এরকম আচ্ছা, এই বিজয়- গল্পটা একটু শেষ করে দিই। আচ্ছা আচ্ছা, করো, করো, করো। তো এটা হলো, তারপরে ও ঢুকলো, আমি বললাম হ্যাঁ আমারও প্লেট শেষ, এবার আমি বেরিয়ে গেলাম। এবার ও হয়েও গেল, মানে মাঝখানে 15 মিনিট হ্যাঁ। কভার দিয়ে দিয়েছে। আমি 15-20 মিনিট Cover, কভার cover। দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ছেলেটি পেয়ে গেল একটা সুবিধে, ছেলেটির মা বাবা দুজনেই অফিসে যান, ছেলেটি এবং মেয়েটি দুজনেই স্কুল কামাই করে দেখা করে ওদের বাড়িতে, এবং তখন ওর বোনও থাকে, আচ্ছা, ঠিক আছে। এবার বোনকে যদি ওর আসল নামটা বলে তাহলে পরে তো মুশকিল। বোন কি জানে যে এই যে ও তো- প্রতিদিনই বাড়িতে আসছে মাসি। দিদির সাথে দেখা করতে, সেটা কে? প্রেমাসী, সেটা প্রেমাসী। এ বাবা, বাবা আলাদাই ব্যাপার। এ কি এই ভয়ঙ্কর ইয়ে তো, ধরা খাওনি তো? বেইমানি তো না, ভয়ঙ্কর। প্রেমাশিস তো তখন তো- রিস্কি নয়। আর তখন ও তো প্রেমাসী রিস্কি নয়। হ্যাঁ, প্রেমাশিস যদি রোজও আসে তাহলেও নিঃসন্দেহে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আলোচনা করে, ওটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ওদের জীবনে যেটা ঘটছে প্রত্যেকবারই প্রত্যেক দিনই সেটা প্রেম। আশিস, আর আমি প্রেমগুলো, এই যে প্রেমগুলো না খুব একটা বিরাট কিছু না, শুধু দেখা দেখিই চলে। হ্যাঁ হ্যাঁ ও দেখলো, আমি দেখলাম, ও দেখলাম, হ্যাঁ, 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 খুব আনন্দ বা ওরা আলাদাই। ওইটুকু- আর ওই বুকের ঢুকপুকুনি। ও আর ওরে ওটাই তো বাবা। প্রেম। আর শোনো, আর হলো ওটাই তো প্রেম। বন্ধু বান্ধবদের, মানে ধর কোনো বন্ধুর প্রেম হচ্ছে, সেখানে আমরা কিন্তু মানে কি বলবো, ভাই এগিয়ে যা, আমরা আছি। আর দূর থেকে একবার বৌদি বলে দেওয়া, বৌদি, ওরে বাবা, আর একটা তখন লজ্জা। একটা চল ছিল, এই তো তোদের বৌদিকে, তোদের বৌদি কি কি, এবং বেশিরভাগ যারা এটা বলেছে তাদের প্রেম ভেঙে গেছে, অন্য বৌদি হয়েছে, তোদের বৌদির সাথে তোদের বৌদির সঙ্গে একটু ঘুরবো। তখন হয়তো ক্লাস 11 তোদের বৌদির সঙ্গে। আলাদাই ব্যাপার। আমার বিজয়া দশমীর একটা গল্পটা বলি একটু। বিজয়া দশমীর গল্পটা না আমরা এন্ডে আসবো, আচ্ছা তার আগে এখন আমরা আমরা সপ্তমীর দিকে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পুজোটা এবার শেষ আমরা করো গান দশমীর। নিয়ে। গান। পুজোটা শেষ করে আমরা বিজয়া দশমীর একদম। গল্পটা দিয়ে শেষ করবো মোটামুটি, তাহলে ঠিক আছে, ওটা অপূর্ব এন্ডিং হবে, কমপ্লিশন হবে একটা। একদম। এবার পুজোর গান, হায় বাঙালি হায়, হ্যাঁ ওই যে খনাদের হায় বাঙালি হায়, তো আর ওইটা আমার জীবনে শোনা প্রথম। দেখ, ও, পুজোর না, গান ইডলি বললে বানায়। পরে গান বলতে পুজোয় যে বেরোচ্ছে সেটা কিন্তু নয়, প্যান্ডেলে কি বাজছে। ও তুমি এলে না, কেন এলে না? তুমি আমার তো ওরে বাবা, এলে তোমার না। কত যে সাগর নদী পেরিয়ে। এটা আমাদের সময়, তোমাদের সময়টা আমি আমাদের যাচ্ছি। সময়টা কিশোর কুমার। তোমার সময়টা কিশোর কুমার, মানে হিন্দি, আমাদের নাকি বাংলা? সময়টা আবার আমি বলছি, দেখো আমার- আশা ছিল। না, তারও আগে, তারে আমি চোখে দেখি, ও আমার আচ্ছা, ছোটবেলা। আচ্ছা আচ্ছা, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। চোখ এসব গান আলাদাই শুনে তো ব্যাপার। মানে এটা আমাদের লেভেলে বাংলা পাচ্ছি। টিচার, হ্যাঁ, এই গানটা আমাদের বাংলা টিচার এসে দেখো একটা গান করে, তারে আমি চোখে দেখিনি, তারে অল্প অল্প ভালোবেসেছি, এটার জন্য উপমা, মানে বুঝতে পারছো না তো কিরকম, যেমন ধরো মন্দাকিনী বলে বোঝালেন আমাদেরকে ক্লাসে, অপূর্ব টিচার, রসিক মানুষ। রসিক মানুষ, তারপর থেকে ওই টিচারের নামই হয়ে গেছিল মন্দাকিনী। বাহ। এবার না, গান তো অনেক আছে, দেখ একটা গান শুনলে এই আমাদের সময়তে আমরা ছোটবেলা থেকে একটা গান তো লাগবেই,
কোন গান বলো? কত যে সাগর এটা তো নদী। এবং তার সঙ্গে প্যারালালি বেরোলো बस एक सनम चाहिए आशिकी के लिए প্রত্যেকটা প্যান্ডেলে আসে বুক কভার ক্যাসেট হ্যাঁ আশিকি আশিকি বাবা রে বাবা ওই সময়টা জাস্ট ঢেকে রেখেছে ওই সময়টা জাস্ট টু মাচ। আর ওই যে ওই কেন তারপর মেরা দিল কিতনা পাগল গানগুলো না দুপুর বেলা করে বাজছে। এক্স্যাক্টলি এটা দুপুরবেলা। হ্যাঁ, এটা দেখো একটু দুপুরবেলার ঠান্ডা কিছু গান আছে, দুপুরবেলা কিছু গান আছে দুপুরবেলা যেমন হলো, প্যান্ডেলে, হ্যাঁ বলো। একটা প্যান্ডেলে এই গানটা বাজতো, আমার বাড়ির সামনে তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা মরণ যাত্রা যেদিন যেদিন যাবে, যাবে। এটা পুজোর প্যান্ডেলে বাজছে, হ্যাঁ হ্যাঁ এখনো বাজে। ওই যে মানে মরণধ্বনি শুনতে পাবে গোছের একটা কিছু লাইন ছিল ওখানে। ক্যাসেটটা আসলে তখন যেটা চলতো যা আছে তাই চলবে। হ্যাঁ, এবার এটা একটা এবং জিনিস ক্যাসেট কিন্তু- চালানোর দায়িত্বে একটি ছেলে থাকে একদম যে রিলিজিয়াসলি ক্যাসেট গুলো শুধু চালিয়ে যাবে ক্যাসেটই চালাবে ও একটা কোনায় বসে থাকবে দুপুরবেলা কেউ থাকতো না, হ্যাঁ। ওকে দেখা তখনও একটি নিজের chair, পছন্দের নিজের পছন্দের গানগুলো চালাতো সেই না সময়। হলে সেখানে এই কি গান চলছে হ্যাঁ এগুলো? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এইসব হতো আর কি। আর এবার ডিপেন্ড করছে, একটা রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট বাজতেই হবে, হ্যাঁ। সেটা হলো কিশোর কুমারের রবীন্দ্রসঙ্গীতটা। কিশোর কুমারের রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেটটা ওটা বাজবে, বাজতেই হবে। ওই যে বাজতে। আমার বেলা যে একদম 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 এটা একদম 11টার দিকে যখন ভোগ খিচুড়ি দেওয়া একদম, হচ্ছে একদম। তখনকার গান। তখন আর এই যে এটা শোনা যাচ্ছে মানে এইটা শোনা যাচ্ছে মাইকে, এটি পুজো, তাছাড়া এই গানটা কোথাও শোনা যায় না। দেখ, এখনকার পুজোর এই মজাটা যেহেতু এই থিম মিউজিকের একটা সারাক্ষণই কিছু একটা একই জিনিস বেজেই যাচ্ছে, যার ফলে দেখ এখন যেহেতু আমি নিজে গান বাজনার জগতের কাজ করি, ওই আনন্দটা এবং ওই যে পুজোর রেকর্ড, তোরা ক্যাসেট পেয়েছিস, আমরা পেয়েছি রেকর্ড। হ্যাঁ, ওই যে পুজোর একটা রেকর্ড, একটা ইপি বেরোবে যেখানে নাকি দুটো গান দুদিকে থাকবে, হ্যাঁ, তার যে উত্তেজনা, মা বাবাদের মধ্যে আলোচনা, এবার মান্নাদের কোন রেকর্ডটা বেরোবে, হ্যাঁ, লতা মঙ্গেশকর, এবার আশা ভোসলের যে একটা গান বেরিয়েছে না, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না, হ্যাঁ, সে যে কি গান, হ্যাঁ, আর ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, এগুলো কিন্তু তুমি সন্ধ্যাবেলার গান বলো। হ্যাঁ, এবং গান দেখ কিভাবে ট্রাভেল করায় গান, একটা গানকে ঘিরে দেখবি তোর পুরো কত বন্ধুর মুখ মনে গেল, একটা সন্ধে মনে পড়ে গেল, একদম পুজোর মণ্ডপ মনে পড়ে, বন্ধু মনে পড়ে কোনটা দুপুরবেলা, কোনটা সন্ধ্যেবেলা, আর কোনটা সকালবেলা, তার মানে তো ওটা স্মৃতি। কিভাবে একই ফর্মুলায় গোটা বাংলাটা চলছে, বাংলা Exactly, বাইরেও আছে। exactly. মানে এখানেও সেটা চলছে, ওখানেও সেটা চলছে, একদম প্যান্ডেলে একই গান চলছে। একই গান চলছে। এখন যেমন পরের দিকে একটা নতুন ধরনের এই মানে অন্যান্য গান চলা শুরু হয়েছিল, যেটা হলো ওই যখন জিৎ গাঙ্গুলি শুরু করলেন বাংলায় মিউজিক করা, ওই গানগুলো চলতো। হ্যাঁ, হ্যাঁ, এখনো যেমন ঢাকের তালে কোমর দোলে চলবেই, ওটা চলবে, ওটা চলবে, ওটা একটা পুজোর গান হিসেবে দায়িত্ব নিয়েছে। কিন্তু এই যে দুপুর আর বিকেল মানে সন্ধ্যাটা হবে করছে, এই সময় হলো আরতি মুখোপাধ্যায়ের গান। আহা হা, তখন তোমার 21 বছর, 21 বছর বোধহয়, অষ্টাদশী, আহা কি সব গান। এখন একটা প্যান্ডেলে নতুন জিনিস স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে এখন তো সবই মেনলি ব্লুটুথ কানেক্ট করে, তো গান চলছে হঠাৎ করে আওয়াজ ফোন রিসিভ করে নিচ্ছে, হ্যালো কোথায় তুই, এই গোটা মাইকে মাইকে হচ্ছে কি রে, একদম এটা হয় না। ব্লুটুথ কানেক্টেড কনভারসেশন, গোটা পাড়া শুনছে যে কনভারসেশন, শুনে ব্লুটুথে গোটা পাড়া শুনে, ওর মা ফোন করেছে, এবার খাবে আমি যখন এই কবছর আগে অব্দি পুজোর সময় বাড়ি যাই, জেনারেলি আমার বাড়ি কোচবিহারে, আপনারা জানেন কোচবিহারে যাওয়ার ট্রেন আছে, সারা মানে ভারতবর্ষ থেকে ট্রেনে যাওয়া যায়, এবং যদি ওখানে যেতে কেউ ফ্লাইট নেয় তাহলে খাটনি বেশি। আচ্ছা, কারণ প্রথমে বাগডোগরা যেতে হবে, বাগডোগরা থেকে একটা গাড়ি নিতে হবে, তারপরে 4-4.5 ঘন্টার একটা অনেক রাস্তা, হ্যাঁ, খুব একটা সুখকর। কিন্তু আমি পুজোর সময় ইনভ্যারিয়েবলি আমি ফ্লাইটেই যাই আচ্ছা, লাস্ট 10-12 বছর ধরে। কারণ আছে তার একটা, এই বাগডোগরা থেকে কোচবিহার যাওয়ার পথে আমার কাছে সেই সমস্ত জায়গাগুলো পড়ে যেখানে এই ধরনের প্যান্ডেলগুলো এখনো আছে, হ্যাঁ ঠিক। এবং সেখানে ওই যখন আমি পার হই তখন ওই আমেজটা পাই, একদম ওই গন্ধটা, একটা পুজো মণ্ডপ যেখানে হয়তো একটা মানে কিছুই সেরকম আড়ম্বর নেই, কিন্তু ওর যে কি আকর্ষণ, এবং ওখানে তখন 2-3 ওই যে একটা ছোট্ট প্যান্ডেল হয়েছে, দেখবি আমরা উষার দিকে যাওয়ার সময়, উষার আগে ডান দিকে যে রাস্তাটা ঢুকেছে, হ্যাঁ, বশিষ্ঠমুনি ইয়ের দিকে, কপিলমুনি আশ্রমের দিকে, না তুই উষার দিকে যাচ্ছি, মানে আমরা গড়িয়ার দিকে যাচ্ছি, উষার আগে একটা ডান দিকে দেখবি প্যারালাল একটা গলি আছে, সেই গলিটার একদম এন্ডে মুখোমুখি একটা ছোট্ট এরকম পুজো হয়, এখনো হয়,
ওই পুজোটা যে আমার কি প্রিয়, না না, মানে এগুলো ওই পুজোগুলোই তো ওই আমি পুজোটা খুঁজে পাই, মানে আমাদের পুজোটা আমাদের পুজোটা খুঁজে পাই, এত আড়ম্বর, এত দুপুর বেলা পার হচ্ছে 50,000 পুলিশ, দুজন লোক আছে, না। রোহিত আছে, ঢাক একটা রাখা আছে, হ্যাঁ। আর একটা ওরকম গান বাজছে, হ্যাঁ, হ্যাঁ, সাগরিকা সাগরিকা। আমি সাগর তীরে বসে এই গানটার সঙ্গে শুধু কিন্তু কালী দেখেছি পূজা বেশি তোমার connect করি। আঁকি, কেন মনে হয় নেই যে তোমার সাগরকে ডাকি, সাগরকে কে দেখা ডাকা বাকি, বাকি, আমি দেখেছি তোমার আঁকি। এটা হলো অমিত কুমারের হ্যাঁ অ্যালবাম, অমিত কুমার না অমিত কুমারের এটা, অ্যালবাম সাগরিকা। এটা দুপুরবেলার গান, দুপুরবেলা এটা বাজবেই। এইটা বাজবে, এইটা আমার বাজবে। কি ভালো লাগে, আমার ওখান থেকেই মানে মানে দারুণ আর লাগছে। দুপুরবেলায় খেতে আসা বাড়িতে কতক্ষণে বিকেলটা হবে আবার বেরোবো। হ্যাঁ, বাবা। নতুন সেট অফ জামা কাপড় নিয়ে আবার বেরোবো আবার আর কি। আহা। আর অঞ্জলি দেওয়া। আরেকটা ছিল যেটা আমরা মিস করে যাচ্ছি, সেটা হলো ক্যাপ ফাটানোর বন্ধু। ও ও ও কি বললেন স্যার? রুখে বসতে হয়। ক্যাপ ফাটানোর বন্দুকটা জাস্ট টু মাচ। ক্যাপ বন্দুক, এবং ক্যাপ বন্দুকের কত ভ্যারিয়েশন। জামা হোক না হোক কিচ্ছু যায় আসে না, বন্দুক প্রথম হলো একটি বন্দুক আমাকে দিতেই হবে। যেটাতে ফট ফট করে এটা আওয়াজ ফট হবে, ফট করে। যেটার কোনো মানে নেই, কিন্তু সেটা ফাটাতেই হবে। হলো যে আমাদের কি কোঅর্ডিনেশন ছিল ছোটবেলায়, যে আমরা ধরো ঠাস করে মারলাম, এটা কিন্তু হলো যে ও মারলো কিন্তু আমি আগে মেরেছি, ও মরে গেল। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু কোঅর্ডিনেশন আরেকটা ছিল, মধ্যে। দেখবে কিছু লোক ছিল আসলে চরিত্র পাল্টায় না, চরিত্র একই থাকে, শুধু আমরা বড় হই। কিছু মাল ছিল তোর, তুই বসে রয়েছিস তখন তোর ক্যাপ ফাটাচ্ছিস না আর কি, রেস্ট নিচ্ছিস, হঠাৎ করে পেছন দিকে এসে পাটাস করে ফাটিয়ে নিয়ে চলে যাবে। তারা কেউ ছিলই না, কিন্তু ও মরে গেছে তারা, তারপরে পার করে খুব খুব করাস করে ফাটিয়ে দিয়েছে, বেশ আমি খেপে গেলাম। আর বাবার বন্ধুদের টিপ ক্যাপ খুব অপছন্দ ছিল আমার ওই যে ওই রোল একটা রোল একটা রোল রোল এই যে গুটিয়ে থাকবে, রিভলভারের একটা সিন, চলবে, আহা হা হা, আলাদাই ব্যাপার। ক্যাপ আর গন্ধটা বারুদের গন্ধ। क्या पॉल्यूशन है, वाह क्या pollution। क्या pollution। দারুণ, গন্ধটা আমি না বোম জীবনে খুব কম ফাটিয়েছি, আমার পুজোর সময় যে বাজি ফাটানো এখনো আমি দেখেছি, এখন দেখেছি অনেক কমে গেছে, বাট আমাদের সময় কিন্তু পুজোতে, দুর্গা পুজোতে চকলেট বোম একটা বিরাট, প্রচুর বাজি ফাটানো হতো। এরকম চকলেট বোম। দুর্গা পুজোতে দুর্গাপুজো তো কি বলবো, ভাসান ভাসান কালী পুজোতে বেশি, কিন্তু দুর্গা পুজোতেও হতো, দুর্গা পুজোতে বাজি ফাটানো হতো। আর ক্যাপ বন্দুকের আমি আমার একটা গল্প বলি। আমার একটা অ্যাসপিরেশন ছিল, একটা দোকানে গেছিলাম একবার, একটা রিভলভার ছিল, কালো রঙের মেটাল রিভলভার ছিল, রিয়েল দেখতে। আর ওটার মধ্যে কি করতে হতো, ওটা আবার খুলতো সাইডে, সাইডে খুলে ওর মধ্যে ক্যাপ গুলোকে, ওইখানে আবার ইয়ে ক্যাপ লাগতো, টিপ ক্যাপ লাগতো, ঠিক টিপ ক্যাপটা পেছনে দিয়ে ওগুলোকে সব বুলেটের মতো ইয়ে করা হতো, করে এবার ঠাক করে ইয়ে করে ওইটা আমি কিনবো। অনেক দিনের প্ল্যান, দামি দামি দামি। আমি বলছি অ্যাসপিরেশন আমার চলেছে প্রায় 4 বছর। 4 বছর ধরে আমি বাবাকে বলে যাচ্ছি ওটা লাগবে না, না ওইটা অনেক দাম, ওটা অনেক দাম, তখনকার অনেক দাম, অনেক দাম। আরে এমনি ক্যাব এমনি টিনের মালটার ঠিক আছে, অ্যাফোর্ডেবল, হ্যাঁ হ্যাঁ, আর ওইটার দাম তখন 150 না 200 টাকা। 200 টাকা দাম, কালো রঙের, হ্যাঁ হ্যাঁ, রিয়েল পিস্তলের মধ্যে দেখতে ছিল, ওজন আছে, ওজন আছে, ওজন ভালো ওজন মেটাল আছে। মেটাল। এবার আর কি সুন্দর একটা বাঁট ছিল, প্লাস্টিক দিয়েই তৈরি, কিন্তু প্লাস্টিকটা এত সুন্দর করে, আমার তো প্যাকেটটাও ছিল এটা, প্যাকেটটা খাপ। ও আচ্ছা, ওরে বাবা, আমার সব শত্রু বন্ধু হয়ে গেছিল, সবাই আমার টিমে, বন্দুকটা আমাকে দিয়ে একটু। এইবার কি যে ভালো। এইবার ওই মালটা আমি কেনার জন্য ফাইনালি বাবা বলেছে এইবার, আমি বললাম বাবা এবার প্লিজ, এইবার ঠিক আছে এইবার চল। গেলাম, গিয়ে ওই যে বন্দুকটা হাতে নিয়ে কিনে যে আসলাম না, মানে মানে মনটা আমার যে পৃথিবী, আর ওই যে আসলাম আর বন্ধু বান্ধবের কাছে পকেট থেকে, হ্যাঁ এইটা কিনেছিস তুই, এই আমি একটু দে না। আমাদের সময় আরেকটা জিনিস দে ছিল, আবার। আরেক রকমের বন্দুক পাওয়া যেত, তোরা পেয়েছিস কিনে জানি না, সেটাকে বলতো চেম্বার, মানে এমনি বন্দুকের ভাষাতেও চেম্বার বলে একটা বস্তু আছে। সেই চেম্বারটা ছিল স্টিল কালারের, একটু বেটে মতো দেখতে, পিস্তল আসার আগে সেটা পিস্তল না, চেম্বার একটু বেটে মতো, একটু মোটকু গোছের দেখতে আর কি, হ্যাঁ স্টিল কালারের ছিল এটা। ওইটা আমাদের বিরাট একটা, সামনে না এরকম স্কোয়ারিশ, মাঝখানে একটা ফুটো, সামনের মুখটা, হ্যাঁ, আর পিস্তলটা একদম পিস্তল যেটা তুই বললি, ওইটা রিভলভার, ওইটা রিভলভার, এইটা হলো পিস্তল, তাকে আমরা চেম্বার বলতাম। আর তখন সেই সময় বাবাদের কাছে, মানে তখন গুন্ডা, রাস্তার যারা গুন্ডা, ওর কাছে কিন্তু চেম্বার আছে, চেম্বার নিয়ে ঘোরে, চেম্বার নিয়ে ঘোরে, মানে ডাক্তারের চেম্বার আর এই চেম্বার, এই দুটো চেম্বার আমরা শুনেছি।
কি উত্তেজনা ছিল ক্যাপ ফাটানোর বন্দুক নিয়ে, হ্যাঁ বাবা, এটা একটা দারুণ জিনিস বললে, দারুণ miss করে যাচ্ছি। দারুণ দারুণ দারুণ। আর আমার মনে হয় আর একটা বড় জিনিস মিস করে গেছি শুরুতে, ভোর 4টে ওঠা। ও মহালয়া, আহা হা হা হা, ওইটা না আমি আজকে এখনো চেষ্টা করি ভোর 4টে ওঠার, কিন্তু ওইটা হয় না তো, ওই যে মানে লাইভ তো শুনতে পাই না না, হ্যাঁ, বাবাও বলছে রেডিওতে না, ওই যে টিউন ইন করাটা তো একটা আনন্দ ওইটাতে ছিল। একটা দারুণ আনন্দ আমরা ছিল, এখন এরকম চালিয়ে দিই করতে করতে ইউটিউবে। এরকম একটা হ্যাঁ। চু 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 করতে গিয়ে আর- আসিনে ওইটা ট্র্যাক করে একটা চলে আসলো। আর আমরা তো শুরু হতে হচ্ছে যে আকাশবাণী শিলিগুড়ি, হ্যাঁ। করে একটা গম্ভীর গলায় একটা লোক, আকাশবাণী। এক্ষুনি শুরু হবে। আরে ও, বাবা। আমার কি জানি চুরি নাম, করতে বেরোতে কি জানি নাম, মহিষাসুর মূর্তি। মহিষাসুর শুরু মূর্তি। করতে দিই। আমার শুরু যিনি হচ্ছে মহিষাসুর মূর্তি। মহালয়ার সঙ্গে আমার বংশগত একটা ইয়ে রয়েছে, যোগাযোগ রয়েছে, কানেকশন রয়েছে, সেটা হলো যে সুপ্রীতি ঘোষ হুম। আমার পিসি দিদা, ও মানে আমার বাবার পিসি। আচ্ছা আচ্ছা, তো সেটা আমাদের ছোটবেলা থেকে বিরাট বিরাট ব্যাপার ছিল। বিরাট এখনো ব্যাপার। হ্যাঁ অবশ্যই। তো বাঙালির কাছে সুপ্রীতি ঘোষের ওই গানটি তো আর ভোলা যায় না আর কি। আর আমি না নামটা ঠিক জানি। সুপ্রীতি ঘোষের নাম শুনিস? হ্যাঁ, দেখো নাম তো- আরে গানটা বল, জাগো জাগো, জাগো। জাগো তুমি জাগো। জাগো ও, আচ্ছা। না সরি, এটা বাজলো এই এইটা গানটা তো হবেই না। আরে, এইটার হলে তো হবেই এই না। গানটা প্লিজ কপিরাইট স্ট্রাইক দেবেন না, কেউ মানে ইয়ে দেবেন না। এইটুকু আমার জন্য দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমরা অনেক গান গেয়েছি, যে হতে পারে কপিরাইট ক্লেম করবে, কিন্তু আমি বলছি যে এই গানটা পার্টিকুলারলি বাজলো তোমার আলোর বেনু, এই গানটার সঙ্গে যে পুজোর কি কানেকশন আছে, এটা না ঠিক বাঙালি ছাড়া কেউ বুঝতে পারবে না কোনোদিন। মাতলো রে ভুবন। মাতলোরে ভুবন, আর টিউনটার মধ্যে ওভারঅল একটা ভিজুয়াল আছে, এটা কি একটা আছে, আর কি একটা আছে, গানটার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, শরতের আকাশ রয়েছে, কাশফুল রয়েছে, ছেঁড়া ছেঁড়া মেঘ রয়েছে, পুজোর গন্ধ রয়েছে, নস্টালজিয়া রয়েছে, চোখের জল আছে। আমার তো গানটা শুনলে পরে চোখ কান্না পায়, কি কান্না একদম। পায় না, কি কান্না পায় না, অদ্ভুত। আরেকটা জিনিস, সেটা আমি বারবার ভাবি যে কেন কান্না পাই গানটা আমার পরে। আমার এমনি পুজোর সময় আমার না মাঝে মধ্যে একটা অদ্ভুত ডিপ্রেশন হয়, এখনো হয়। তার কারণটা আমি ঠিক বুঝে পাই না, কিরকম একটা মন খারাপ লাগে। এটার কারণটা আমি বুঝেছি, আমি এটা তোমায় বলি। আমি আমার জীবনে একবার হঠাৎ পুজোর সময় মানে আমি আস্তে আস্তে দেখলাম যে আমি মানে বুঝতে পারলাম যখন একটু বড় হচ্ছি, আমি প্রত্যেক বছরই দেখি পুজোর যে উত্তেজনা, পুজোর যে এক্সাইটমেন্ট, সেটা একটু কমতে থাকে যে আমরা যত বড় হতে থাকি। কারণ ওই ইনোসেন্সটা হারিয়ে ফেলি না, ওই ইনোসেন্ট আনন্দটা হারিয়ে ফেলি না, আর ওইটারই না একটা মন খারাপ হয় আমার। ওইটারই একটা মন খারাপ হয় যে আনন্দটা পুজোতে ফিল করতাম একটা সময়, ওটা আর এখন ওটা আর হয় না হচ্ছে তো, ওটা এখন আর হচ্ছে না তো। হয় না তো, এটা খুব কি মন কষ্টের, খারাপ লাগে না, খুব কি কষ্টের। কষ্ট হয় না। আমি আমাদের ছোটবেলার পুজো মনে আছে, কাছেরই একজন, তাদের বাড়িতে আমি অষ্টমী বা সপ্তমীর দিন গেছি, তারা কেউ বেরোচ্ছেন না, মানে বয়স্ক দুজন, তারা ঘুরতে বেরোচ্ছেন না, তারা হ্যাঁ অন্য দিনের মতোই আছেন। আমার কেমন একটা মনে হচ্ছে এই তো আমার পৃথিবীর লোকই নয়, হ্যাঁ, এরা পুজোর দিনেও ঘুরতে বেরোচ্ছে না, পুজোর দিনে বাড়িতে বসে আছে, কেমন অদ্ভুত লাগতো তখন আমার। ঠিক ঠিক। এই গত 2-3 বছরে আমার মনে হলো যে হ্যাঁ আমি তো বেরোচ্ছি না, হুম। আমি তো ওদের মতো হয়ে যাচ্ছি। আরেকটা দৃশ্য দেখবি, কারণ যেহেতু আমি পার্সোনালি অ্যাপ্রোচিং একটা জায়গায় যাচ্ছি, যে বয়স হচ্ছে 56 বছর বয়স, মানে যথেষ্টই বয়স আর কি। সেইখান থেকে মনে হয় একটা দৃশ্য আমি একবার দেখেছি, যে দেখবি কয়েকটা সাদার্ন অ্যাভিনিউতে এই ঘটনাটা ঘটেছে। সাদার্ন অ্যাভিনিউর জায়গাটায় একটা জায়গায় পুজো টুজো হয় না আর কি, জায়গাটা একটু অন্ধকার, হ্যাঁ সেখানে আলো নেই, নেই। আর ওই সময় একটু শীত শীত একটা ব্যাপার চলে এসছে, নবমীর দিন একা একা হয়তো হাঁটছি ওখান থেকে, একটা দৃশ্য দেখছি, হঠাৎ করে চোখে পড়েছে, দেখছি একটা বারান্দা, সেইখানে না একজন ভদ্রলোক, মানে অবয়বটা একটা সাদা পাঞ্জাবি পাজামা এরকম বসে, এটা পরে একা একা চুপচাপ বারান্দাটায় বসে রয়েছেন। হ্যাঁ, তো কি কি এটা লাগে না, এবং বার্ধক্য কতটা একা করে দেয় মানুষকে, প্রচন্ড একা করে দেয়। আমি এই এই আমার বাড়িতেও দেখি আগে তো বাবা মা একটা গাড়ি বুক করে বেরোনো, একটা তারপরে আসলো রাত জেগে ঠাকুর দেখা, এটা যে কি interesting একটা ব্যাপার। মানে শিলিগুড়িতে আর কিছু কিছু প্যান্ডেল আছে, সেগুলো দেখতেই হবে, দেখতেই হবে। দেখতেই সেটা হবে, যেই must। করুক, যাই করুক, হ্যাঁ যাই করুক, দেখতেই হবে। কলকাতা তো তাই, হ্যাঁ, must, দেখতে দেখতেই যাবো, ওটা দেখিসনি। হ্যাঁ, আর এবার এই যে কোন দিন বেরোনো হবে,
এটা নিয়ে পুজোর আগে একটা প্ল্যানিং হতো, এবং সেটা কে কে যাবে, বাড়ির কোন কোন ফ্যামিলি মেম্বাররা যাবে। আমার তো অনেক ফ্যামিলি বড়, তো ওখানে কে কে যাবে, কারা কারা যাবে, সব প্ল্যান হতো। আচ্ছা, ও সপ্তমী না সপ্তমীর দিন বেরোনো যাবে না, সপ্তমীর দিন বেরোলে সব সময় একটা ভিড় হবে, সবাই বেরোবে না। অষ্টমী তো কোনো চান্সই নেই। নবমীতে এবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, নবমীতে বেরোনো যাবে না। হ্যাঁ, এবার এই সমস্ত প্ল্যানিং ট্যানিং হয়ে একদিন ঠিক 11টার সময় মানে গাড়িটা এসেছে, ও আর বাচ্চারা গাড়ির পেছনে ফেলে দেওয়া হতো এইভাবে। আমার মনে আছে মেহবুবা রিলিজ করলো, তখন আমি অনেকটাই ছোট। মেরে নয়না সাবন ভালো, রাজেশ খান্না তখন সুপার ডুপার হিট মধ্য গগনে, এবং বাবা মায়েদের কাছেই শুনছি আর কি মেহবুবা। আর বাবার খুব সবাইকে নিয়ে সিনেমা যাওয়ার ইয়ে ছিল, হুজুক ছিল আর কি। সব মামা মাসি র্যাঙ্গো প্যাঙ্গো সব জুটে গেল, আমরা সবাই মিলে প্রথমে মেহবুবা দেখা হলো। হ্যাঁ, নাইট শো মেহবুবা দেখে আমরা গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরোনো হলো। আর শেষের দিকে ভোরবেলা চোখ ফোক লেগে এসছে, তখন এইভাবে ঠাকুর দেখাটা একটা সময়। আই বুম্বা দেখ দেখ তো, হ্যাঁ দেখছি ঠাকুর। আর নম করো, নম করো কথাটা, নম করো, হ্যাঁ নম করলাম। প্রথমে ছিল এইটা, এরকম করতাম, তারপর আসলো এইটা, তারপর আসলো এইটা, তারপর আসলো এইটা, এই ঠিক আছে, দেখা হয়ে গেল। এই ভোরবেলা বাবা একটা মেলা থেকে আমাকে একটা খেলনা কিনে দিলেন, জ্ঞানের আলো। দুটো মেলালে পরে, দুটো মেলা জলে বাল্ব জ্বলে, ছোট্ট বাল্ব জ্বলে। হ্যাঁ, জানেই না জ্ঞানের আলো কি বললে, জ্ঞানের আলো আমাকেও কিনে দিয়েছিল। কি ব্রিলিয়ান্ট এটা একটা কুইজ, কয়েকটা শিট আছে যেখানে এক একটা হয়তো একটা শিট হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে? এদিকটাতে কোয়েশ্চেন থাকবে, এদিকটাতে ধর পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল এরকম একটা প্রশ্ন আছে, ঠিক আছে? এরকম আছে। এবার এই কোয়েশ্চেন সেটের সাথে এই আনসার সেট রয়েছে। তোকে এই কোয়েশ্চেন সেট এবং আনসারের সেটের মধ্যে কোনটা ঠিক আনসার, এই দুটো জ্যাকের মতন রয়েছে পয়েন্ট, দুটো তার, এই দুটো যদি মেলাস তাহলে পরে লাইট জ্বলে। আর ওইখানে দুটো পয়েন্ট ছিল, মানে এরকম একটা গোল ছোট্ট গর্ত মতন থাকতো, তাই না? একটা ছোট্ট গর্ত মতন থাকতো, ওটার মধ্যে এইভাবে ইয়ে করতে হতো, এরকম করে দিতে হতো, আর আলোটা জ্বলতো। আর যদি তুই ভুল আনসারে নিস তাহলে আলো জ্বলে। হ্যাঁ, দুটো ছোট্ট ছোট্ট বাল্ব ছিল, কি মিষ্টি দেখতে। জ্ঞানের আলো, আবার জ্ঞানের আলো, আলাদাই কথা হলো, আলো জ্বলেছে। এবার তবে আরেকটা লাস্ট বলছি, যে এই গানগুলো, মহিষাসুর মর্দিনীর গানগুলো আমার খুব বিরক্তি লাগে যদি মহালয়ার আগে কেউ ওই গানগুলো বাজায়, আগে বা পরে। আর পরে সারা বছরে ওই গানটা চলবে না, ওটা ওই দিন সকালবেলায় চলবে, ব্যাস। আরেকটা জিনিস, প্রায় আমরা শেষের দিকে আসছি, বিজয়া দশমীটা করা বাকি। বিজয়া দশমীর আগে একটা জিনিস আমি বলি, আমার জীবনের এটা একটা খুব খুব মানে দুঃখের এবং কষ্টের একটা ভিজুয়াল, যে ভিজুয়ালটা আমাকে এত কষ্ট দিত ছোটবেলায়, সেটা হলো পাড়ার প্যান্ডেল থেকে ঠাকুরটা চলে গেছে, একটা প্রদীপ জ্বলছে, ও মানে কি যে কষ্ট লাগতো আমার ওই জিনিসটা দেখে। কেউ নেই, দেখারও কেউ নেই, মণ্ডপটাকে খালি করে সবাই ছিলেন, ওটা যে কি কষ্ট হতো, ওইটা আজও খারাপ লাগে সত্যি ওই জিনিসটা। আর একাদশীটা আসতো, ওই দিন মনটা খারাপ একটু বাড়ছে, কারণ দ্বাদশী থেকে পড়তে বসতে। বাবা মায়েদের একটা কথাই ছিল, অনেক হয়েছে, এবার কিন্তু পড়াশোনা ছিল নয়, এটা বলবে অনেক হয়েছে, ছিল নয়, আছে। আমিও আমার মেয়েকে বলি আছে, অনেক হয়েছে, এবার পড়তে বসো, এবার একটু বইটা নিয়ে বসো, বইপত্র তো সেই শিখে তুলে রেখেছো। না, এটার জন্যই আমার মনে হয় দশমীতে মারা যখন যেতেন তখন কিছু বই টই তার সাথে 108 বার দুর্গা নাম, 108 বার দুর্গা নাম, এটা জানি তোরা লিখিসনি? না, আমার দুর্গা 108 বার দুর্গা নাম লিখিসনি তোরা একাদশীর দিন? পা ছুঁয়ে পাতা নিয়ে এরম, এটা আমাদের তো একদম মানে ম্যান্ডেটরি। ওটা হলো কি বলতো, ওটা হলো ইনিশিয়েশন, আবার পড়াশোনাটা শুরু করতে হবে। হ্যাঁ, খাতা বইয়ের সঙ্গে তো সম্পর্কই নেই কোনো। হ্যাঁ, ওইবার আমরা 108 বার একদম লিখি, লাইন ইয়েতে ওম নমো দুর্গায় নমো, ওম নমো দুর্গায় নমো করে 108 বার লেখাতো আমাদের দিয়ে। আমার ভাইকে, আমাদের সবাই আমাদের পুরো কাজিন সবাইকে দিয়ে লেখা হয়ে গেল। এবার এটা লিখতে খুবই অসহ্য লাগে, 108 বার একই জিনিস লিখতে হবে, কিন্তু সামহাও একটা রিচুয়াল হিসেবে মজাই লাগতো। মজা লাগে। আরেকটা জিনিস, মানে এই প্রসঙ্গে অপ্রাসঙ্গিকও না, তুই যেটা বলছিস,
আমি রিসেন্টলি একটা জিনিস করছি, আমি স্বামী বিবেকানন্দের চিঠিগুলোকে সহজ বাংলায় কনভার্ট করে আমি পড়ছি, এবং আমি চিঠিগুলো না লিখছি সহজ বাংলায়। হ্যাঁ, এই যে তুই বলছিস না, লেখায় লিখতে লিখতে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেই মানুষটা 1888 সালে এই চিঠিটা তিনি লিখছেন, আজকে 2025 সালে আমার হাতে সেই কথাগুলো অন্যভাবে আমিও লিখছি, মানে আমার দ্বারা এই ঘটনাটা, এর না একটা অন্যরকম অনুভূতি আছে। এই যে 108 বার দুর্গা নাম লেখাটা, একদম এটা আমি অনেক পরে এসে বুঝেছি, অনেক পরে এসে বুঝেছি। আমি সবসময় আমাদের আড্ডাতেও বারবার বলেছি, আমার স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ভক্তি যোগ দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, আমি সবসময় কিন্তু মানে দুর্গা ঠাকুর মানে কিন্তু অ্যাকচুয়ালি একটা সত্যি ঘটনা। দুর্গা ঠাকুর বলে একজন আছে, যার 4 ছেলে মেয়ে নিয়ে তিনি আসেন, দিস ইজ এ ভেরি রিয়েল থিং আমার জন্য। আর ওই যে ওই লেখাটার মধ্যে কিরকম একটা পাওয়ার ছিল। আছে তো, ওটা ইন্টারনাল আছেই। আমি ওই পাওয়ারটা ফিল তো সোলকে, ওই পাওয়ারটা, সোলের একটা আনন্দ হবে, একটা অদ্ভুত একটা অনুভূতি হয়। এবং ওই একাদশী, তারপরে ওইসব লিখে টিকে সবচেয়ে আগে মেন ব্যাপারটা হলো কার বাড়িতে প্রথমে যাবো, ওরে কার বাড়িতে বেস্ট মিষ্টিটা খাওয়ানো হয়। মিষ্টির ব্যাপার মধ্যে আছে কিছু জিনিস। আমাদের ওখানে যেমন নিয়ম ছিল, পাড়ার ঠাকুর যতক্ষণ বিসর্জন না হবে ততক্ষণ পর্যন্ত পাড়ায় কেউ বিজয়া করবে। ঠিক ঠিক, একদম একদম। এবং ওরা প্রসেশন করে যেত। মফস্বল শহরে তো এত সাজানো গোছানো ছিল, আমার মনে হয় কলকাতাতেও এই সাজানো গোছানো কার্নিভেল ব্যাপারটা ছিল না। না, পাড়ার পুজো ওটাই উৎসব, ওটাই উৎসব। ট্রাকে করে এত থিম। লোকজন নাচ, এবার আমরা তাজমহল আর ভিক্টোরিয়া মেমোরিয়াল এক করে দিয়েছি, এসব কিচ্ছু ছিল না, সত্যি ছিল না। এই আড়ম্বর ভালোও লাগে। হ্যাঁ, সবাই মিলে নাচতে ভালোও লাগে। নাচতে, তার মধ্যে পাড়ার উঠতি ছেলেমেয়েরা নেশা করে ট্রাকের সামনে গড়িয়ে পড়ে যায়। নাচের ভঙ্গি, ও বাবা, ভাসান ডান্স, ভাসানের যে কত রকম মুদ্রা যে হতে পারে। ভাসান ডান্স আমিও নেচেছি তখন, মনে আছে ওই গানটা সুপার ডুপার হিট, হাওয়া হাওয়া এ হাওয়া, তখন ব্যাগি প্যান্ট, এখন এই গান আর ভাসানের নাচ, ভাসানের নাচটা মানে একজন খালি এক জায়গায় দাঁড়িয়ে ভঙ্গি করে যাচ্ছে। তোমার কি একটা জিনিস মনে হয় না যে ভাসান ডান্সটাকে ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে গেছেন একজনই, কে রে? মিঠুন দা। একদম, কিন্তু জিনিসটাকে পুরো ইনস্টিটিউশনালাইজ করে ভাসান ডান্সই কিন্তু করে যাবে। অবশ্যই। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই যে ভাসান ডান্সে, তুমি যে বললে ভাসান ডান্সে প্রচুর ক্যারেক্টার্স আছে। আলাদা আলাদা 1-2 জন মানুষ থাকে যারা সেদিন, যারা সামনাসামনি কমিউনিকেট করে, এরকম একটা, হ্যাঁ ওটা আছে, একটা জোড়া আছে, যারা একটা মাদাল থাকবে, ওরা যেটা তুই আর আমি কমিউনিকেট করে এক জায়গায় দাঁড়িয়ে। আর একদম এটা করে যাচ্ছে। এটা হলো একটা ধরনের শ্রেণী। আরেকটা ধরনের শ্রেণী হলো যারা সবাই মিলে এত না একটু এই কিরে, ও কোথায় দেখতে পাচ্ছি না ওকে, এইটা একটা। আরেকটা হলো ওই ট্রাফিকটাই বলতে যাচ্ছি, পাঞ্জাবি পরা কাকুরা, পাঞ্জাবি পরা ব্যাচ পড়ে এখানে, এইখান থেকে আরে এক মিনিট দাঁড়ান, হ্যাঁ সব দেখে টেকে পুরো দায়িত্বটা উনি নিয়ে দায়িত্বটা করবেন। রুটটা একমাত্র কাউকে তো জানতে হবে যে কোন রুটে যাবে, কোন রুটে যাবে। উনি থাকেন ওই দড়ির বাইরে। একটা মুশকিল হচ্ছে সেখানে, সেটা হচ্ছে সব একসাথে বেরোতো। এখনকার মতো একদম সিকোয়েন্সিং হতো না, সবাই একই দিনে বেরিয়েছে। এবার কিছু মোড় আছে যেখানে লোকজন ভিড় করে থাকতো দেখার জন্য, একদম, এবং সেই মোড়ে তো ভিড়, গড়িয়াহাটের ফুটপাত, বাড়ির বারান্দা, ভোরে আমরা সেই দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, ভাসান যাচ্ছে একের পর এক, আর এক একটা ভাসানের এক এক রকম নাচ, তোর অন্য লেভেল। আরেকটা হচ্ছে যেই ঠাকুরগুলো দেখা হয়নি, যে ঠাকুরগুলো দেখা হয়নি সেগুলোও দেখা হচ্ছে। আর আমাদের পেটেন্টই ছিল মহিলারা এরকম ভাবে ভাসান দিত। একদম আমরা প্রায় তো শেষের দিকে। হ্যাঁ, মোটামুটি আমরা দুর্গাপুজোকে আমরা তৈরি করে দিলাম, একদম নিজেদের জন্য তৈরি হয়ে নিলাম। যেমন গল্পটা, কথাটা ছিল আমার বিজয়া দশমীর গল্পটা দিয়ে শেষ করতে, খুব ইউনিক গল্প। সেটাতে এরকমই একটি পুজো শেষ হয়েছে, তখন আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি, সেকেন্ড ইয়ার, এবং আমি একটা প্রচন্ড ভালো কঠিন সুন্দর প্রেম করি। হ্যাঁ, তো আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গড়িয়াতে এসছি অন্য কোনো আত্মীয়র বাড়িতে বিজয়া করতে। তখন বাজে সকাল 9টা এরকম বুঝে। গড়িয়া এসে তখন মোবাইল টোবাইল কিছু নেই, তাদের বাড়িতে ঢুকে দেখছি দরজায় তালা ঝুলছে। ততক্ষণে আমার হাতে 6টা মিষ্টির একটা ছোট্ট বাক্স প্যাকেট।
আমি আবার ওখান থেকে হাঁটতে শুরু করেছি, হেঁটে ফিরছি যখন হঠাৎ মনে হলো আমার বান্ধবীর সেই বাড়ি ছিল পাটুলিতে, তুই ঢুকছিস মানে 45 বাস পেট্রোল পাম্পের উল্টো দিকে যে রাস্তাটায় ঢুকলাম, ঢুকেই বাঁ দিকে বাইফার্কেট করে একটা রাস্তা ঢুকেছে, ওই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে ডান দিকে ওদের বাড়িটা। আমার হঠাৎ কি মনে হলো যে আমার এই বিজয় করাটা উচিত, বিজয়টা এরকম মিস হবে, এখানেই বিজয়টা করে যাই। সেই বান্ধবীর বাবা যদি আমাকে তখন দেখতে পান, আমারও বিসর্জন হয়ে যাবে ওই দিনই, ওই সময় উল্টো দিকেই খাল আছে, ওখানেই আমার ভাসান হয়ে যাবে। তাও আমি বুক ভরা সাহস নিয়ে সেখানে গেছি, বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বেল দেবো কি দেবো না, দেবো কি দেবো না ভেবে ভেবে আর দেওয়া তো হলো না। না, উল্টো যেটা করলাম, আমি প্যাকেটটি দরজার কাছে রেখে চুপচাপ চলে এলাম, শুভ বিজয় মনে মনে বলে চলে এলাম। হ্যাঁ, তো তখন তো এসব মোবাইল টোবাইলের কোনো গল্পই নেই, প্যাকেট রেখে আমি চলে এসেছি। পুজোর ছুটি কাট্টু, পুজোর ছুটি হয়ে গেছে, যাদবপুরে আবার সেই আমার প্রেমিকার সঙ্গে দেখা, প্রচুর কথা জমেছে, আমরা গল্প করছি দুজনে, করতে করতে হঠাৎ করে বলছে, জানো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? বলছে যে এরকম একদিন বাবা এর মধ্যে সকালবেলা দরজা খুলে দেখছে একটা প্যাকেট রাখা বাইরে, আর তখন নাই টেররিজম ফ্যাক্টরটা সবে ঢুকেছে। মানে আমি তোকে বলছি, ধর এটা কত সালের কথা, 1991 এরকম ঘটনা, তখন এই সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার এরকম একটা, তখন এই বোম ফেটেছে অমুক জায়গায়, কোনো ভ্যাক্স থেকে কিছু একটা কুড়োতে গিয়ে বাচ্চা মারা গেছে, টেররিজম এইসব ঢুকছে আর কি, তখন সবে খবরের কাগজে হেডলাইন হচ্ছে। এবার আমি তো সঙ্গে সঙ্গে সেই দৃশ্য, আমার প্যাকেটটি রাখার সেই অনুভূতি ফিরে এসছে। আমি চুপ। তারপর বাবা তো ভাবছে নির্ঘাত বোম, অন্য কিছু হতে পারে না, প্যাকেট রেখে গেছে বাড়িতে। ওর বাবা একটা ছোট্ট প্যাকেট, নিরীহ একটা প্লাস্টিকের প্যাকেট, তার মধ্যে একটা সন্দেশের বাক্স দেখা যাচ্ছে, নারায়ণ মিষ্টান্ন ভান্ডার লেখা, গার্ডার দেওয়া, কিন্তু তাও বিশ্বাস হচ্ছে না ওর ভেতরে। এবং উনি হ্যাঁ, অভয়চরণ বলে একটি স্কুল আছে লেক রোডে, তার হেডমাস্টার ছিলেন উনি, এবং ওনার দুই মেয়ে খুব সুন্দরী, তাদের নিয়ে উনি খুব অবসেস ছিলেন আর কি। মানে কে বোম রেখে গেছে, কেন উনি ভেবেছেন ওটা বোম। তারপরের যে ঘটনাবলী ঘটেছে সেটা হলো যে পুলিশ এসছে, ভাগ্যের সিসিটিভি ক্যামেরা ছিল না, ভাগ্যের ছিল না, স্নিফার ডগ এসছে, এবং ওই মুখোশ পরা হাতে লাঠি নিয়ে দুটি ক্যারেক্টারও ওখানে এসছে। তারা এসে এবার বলছে পাড়ায় তো ভিড় জমে, একটা ডিস্টেন্সে দাঁড়িয়ে সবাই দেখছে, মানে তুমুল উত্তেজনা, সকাল 10টা সাড়ে 10টা বাজে, কিছু একটা দেখছে একটু দূরে দাঁড়িয়ে, এবং তারাও বিশ্বাস করে হলেও হতে পারে ওটা বোম। এবার পুজো চলে গেছে, কিছুতে এক্সাইটমেন্ট আস্তে করে এই লাঠি দিয়ে সেই প্যাকেটটিকে খোলা হয়েছে, 6টা সন্দেশ তাকিয়ে আছে। এবং এই খবরটা আজও সেই বান্ধবী, তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে বহু বছর, কিন্তু সেটা আমার না বলাই থেকে গেছে, যে যদি ওই বান্ধবী দেখে তাহলে একমাত্র জানতে পারবে, এবং তুমি যদি দেখে থাকো তাহলে ক্ষমা করে দিও। এই বিজয়ের বম স্কোয়ারের কাছে, পুলিশের কাছে, সবার কাছে, পাড়ার লোকের কাছে, তোমার বাবার কাছে, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই দশমীটা, ওই বিজয়টা আমি করেছিলাম। বেশ, তাহলে এখানে চলো, তাহলে আপনারাও সবাই পুজো ভালো করে কাটান, আনন্দ করুন, খুবই আনন্দ করুন, আর ছোটবেলার স্মৃতিগুলো আবার ফিরে ফিরে আসুক। তো এই বলে আমরা আমাদের মনে হয় যে আমাদের সঙ্গে এই আড্ডাটাই নির্ভেজাল আড্ডাই হলো, বুঝতেই পারছেন, নাথিং ইজ স্ক্রিপ্টেড। আপনাদেরও একটা টাইম ট্রাভেল হয়ে গেল, আপনারাও বোধহয় আপনাদের শৈশব, কৈশোর, যৌবন, আপনাদেরও যদি কিছু থাকে স্মৃতি বলবার মতো, সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। তাহলে পুজোর আগে অরুণাবদা, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ এই যে সুবন্ধনের পাশে বসলে এটা আমি নিজে ভুলে যাই, আমার নলেজটা গোলাচ্ছে না, তোর জন্যই ভুলে যাচ্ছি না। হ্যাঁ, সো শেষে যেটা বলা সেটা আরেকবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। শুভ শারদীয়া।